আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মিতু। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও শুরু হওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। আজ আমার ইউটিউব চ্যানেলের 1 বছর পূর্ণ হলো। সত্যি বলতে দেখতে দেখতে যে একটা বছর পার হয়ে গেল বুঝতেই পারিনি। এই 1 বছরে অনেক কিছু হয়েছে। কখনো অনেক ভালোবাসা পেয়েছি, আবার কখনো অনেক কঠিন সময়ও পার করেছি। কিন্তু তারপরেও আমি থেমে যাইনি, কারণ আমার পাশে আপনারা ছিলেন। আমার প্রত্যেকটা ভিডিও দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, ভালো মন্দ সব কিছুই বলেছেন, আর আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন। হয়তো আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং আপনাদের ভালোবাসাটাও অনুভব করি। আমার কাছে আমার চ্যানেলটা শুধু একটা ইউটিউব চ্যানেল না, এটা আমার অনেক বড় একটা স্বপ্ন। আর সেই স্বপ্নটাকে 1 বছর পর্যন্ত নিয়ে আসতে আপনাদেরই যে সাপোর্ট পেয়েছি, সেটা আমি কখনোই ভুলবো না। আপনারা যদি আমার পাশে না থাকতেন, তাহলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। জানি না সামনে কতদূর যেতে পারবো, তবে যতটা পারবো মন দিয়ে কাজ করার চেষ্টা করব। আর আশা করি আপনারাও আগের মতনই আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট পরিবারটাকে 1 বছর পূর্ণ করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা পাশে না থাকলে হয়তো আজকের এই দিনটা আমি দেখতেই পেতাম না। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সামনে আরও ভালো কিছু করতে পারি, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের দিতে পারি। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, আমার ইউটিউব ফ্যামিলির জন্য। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। ওকে, আমি আর কথা বাড়াবো না, তাহলে স্টোরিটা শুরু করা যাক। আর এই স্টোরিটা অনেক আগেই লেখা ছিল, তাই ভাবলাম স্টোরিটা দিয়েই দিই। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তবে আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্টোরিটা কেমন হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জিনু, তোমার কাজ কি শেষ হলো? তারা তো এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ, আমার কাজ তো শেষ, কিন্তু তোমার মেয়ে তো এখনো ওঠেনি। কি বলো জিনু, 10টা বাজে, তে এখনো ঘুম থেকে ওঠেনি? আরএম সাহেবের কথাটা শোনা মাত্রই জিন বেগম রাগী দৃষ্টিতে আরএম সাহেবের দিকে তাকিয়েই বললেন, এমন ভাবে বলছো মনে হয় যেন তোমার মেয়ের খবর তুমি জানো না। আরে জিনু, তুমি রেগে যাচ্ছ কেন? ওরা তো এখনই চলে আসবে। যাও, ওকে ডেকে তোলো। তোমার মেয়ে তো নয় যেন মহারানী। কাল যে বারবার করে বলে রাখলাম যে বাড়িতে মেহমান আসবে, সেই দিকে তার কোনো খেয়াল আছে? দেখো গিয়ে পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছে। জিন বেগম তেকে বকছে আর তে রুমের দিকে যাচ্ছে। সেটা দেখে আরএম সাহেব একটু মুচকে হাসেন, কারণ এটা প্রতিদিনেরই কাজ, তেকে ডেকে তোলা। জিন বেগম চলে আসে তের রুমে, এসেই তেকে ডাকতে শুরু করেন। এই যে মহারানী, এখন উঠুন, অনেক বেলা হয়ে গেছে। আর কত ঘুমাবেন? এখন ওঠেন আর আমাকে উদ্ধার করেন। জিন বেগমের চোখ পড়ে রুমের ভিতরে, সবকিছু এলোমেলো। তা দেখে জিন বেগম আরো রেগে যায়, তেকে বকতে শুরু করে। আর বকতে বকতেই জিন বেগম রুমটা গুছাতে শুরু করেন। তুই কি এখন উঠবি নাকি আমার লাঠি নিয়ে আসতে হবে? আর তুই রুমের অবস্থা কি করেছিস? কাল রুমটা গুছিয়ে রেখেছিলাম, আর আজ দেখো কি অবস্থা। তের ঘুম ভেঙে যায় জিন বেগমের চিল্লাচিল্লি শুনে। তে কম্বল মুড়ে দিয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে আর বলছে, মা, এত সকাল সকাল চিল্লাচ্ছ কেন? আজ তো ফ্রাইডে, আমাকে একটু ঘুমাতে দাও না। তের কথাটা শুনে জিন বেগম রুম গোছানো বাদ দিয়ে তের দিকে ঘুরে তাকিয়ে বলেন, তুই কিন্তু এখন আমার হাতে মার খাবি তে। কাল তোকে বলিনি যে আজ আমাদের বাসায় মেহমান আসবে, তোকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে? জিন বেগমের কথাটা শোনা মাত্রই তে মুখ থেকে কম্বলটা সরিয়ে উঠে বসে। এইদিকে জিন বেগমেরও রুম গোছানো শেষ হয়ে যায়। আমি নিচে গেলাম, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, তারা এখনই এসে পড়বে। আমার যেন আর ডাকতে না আসতে হয়। এই বলেই জিন বেগম তে রুম থেকে চলে যান। তে তো একই জায়গায় বসেই আছে। জিন বেগম যা বলে গেছে সেটা কি তে আদৌ শুনেছে কিনা কে জানে। এইদিকে তে নিজের মাথায় নিজেই একটা কাট্টি মারে আর বিড়বিড় করে বলে, তে, তুই কি করে ভুলে গেলি? আজ বাবার বন্ধু মানে জেহপ আঙ্কেল আর আন্টি আসবে। যদি তোকে পছন্দ হয় তাহলে তার ছেলে। না না তে, তোকে শুয়ে থাকলে চলবে না, তোর এখন অনেক কাজ। কথাটা বলেই তে বেড থেকে নেমে তড়িঘড়ি করে সোজা ওয়াশরুমে চলে যায়। বাসার কলিং বেল বাজতেই আরএম সাহেব দরজা খুলে দেন। দরজা খোলার সাথে সাথেই কেউ একজন আরএম সাহেবকে জড়িয়ে ধরেই বলেন, দোস্ত, কেমন আছিস? আরএম সাহেব মুস্কি হেসে উত্তরেই বলেন, আমি ভালো আছি, তুই কেমন আছিস দোস্ত? আমিও ভালো আছি রে, অনেকদিন পরে তোর সাথে দেখা। জিওব সাহেবের কথা শুনে আরএম সাহেব মুচকি হেসেই বললেন, আমি তো তাও মাঝে মাঝে তোদের ওখানে যাই, কিন্তু তুই তো আর আসিসই না। সেই কবে গ্রাম থেকে গিয়েছিস, আর তো এলিই না। এই জন্যই তো চলে আসলাম, কয়েকটা দিন তোদের এখানে থাকবো বলে। আপনারা কি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন নাকি ভিতরে আসবেন? ভাইয়া ভাবি, আপনারা কেমন আছেন?
জিন বেগম মুচকি হেসে কথাটা বলতে বলতেই আয়ু বেগমের কাছে চলে আসে। হ্যাঁ ভাবি, আমি ভালো আছি। আর বলিন না ভাবি, সারাটা পথ মাথা নষ্ট করে দিতে দিতে আসছে তাদের ছোটবেলার গল্প বলতে বলতে। তাদের কথা বাদ দিন তো, এখন বলুন আপনি কেমন আছেন? আয়ু বেগমের কথা শুনে জিন বেগম একটু মুচকি হেসেই বলেন, জি ভাবি, আমিও ভালো আছি। কি আর বলবো ভাবি, আপনার ভাইও তাদের বন্ধুত্বের গল্প শুনতে শুনতে আমার মাথাটাও শেষ। তোমরা কি করে বুঝবে আমাদের বন্ধুত্বটা কতটা গভীর ছিল? আমরা তো একসময় একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারতাম না, আর এখন তো দেখাও হয় না। আচ্ছা ঠিক আছে, এসব কথা না হয় পরে বলিস, এখন আয় ভিতরে আয় জেহব। একটু ওয়েট কর আরেম, ওরা আগে আসুক। জেহব সাহেবের কথা শুনে আরেম সাহেব একটু অবাক হয় আর জেহব সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ওরা মানে কারা? আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল আন্টি? আরেম সাহেব সহ সবাই দরজার দিকে তাকায় আর দেখতে পায় সুগা আর জঙ্কুক দাঁড়িয়ে আছে। সুগা, জঙ্কুক, তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। আসো আসো, তোমরা সবাই ভিতরে আসো, লাগেজগুলো আমার কাছে দাও। না না আঙ্কেল, আপনাকে কষ্ট করতে হবে না, আমরাই নিতে পারবো। আমি তো ভাবতেই পারিনি যে তোমরা আসবে সুগা। আর জঙ্কুক, তুমি যে আসবে সেটা তো আমি কল্পনাও করিনি। আমি কিন্তু খুব খুশি হয়েছি তোমরা এসেছো বলে। মা, ও মা, আমার খিদা লাগছে, আমার একটু খাইতে দাও তো। পিছন থেকে মেয়েলি কণ্ঠস্বর শুনে সবাই পিছনে সিঁড়ির দিকে তাকায় আর সেখানে যা দেখতে পায় তা দেখে হা করে সবাই তাকিয়েই থাকে। সেখানে আর কেউ না, তে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, নাট ড্রেসটাও চেঞ্জ করেনি, দেখে তো মনে হচ্ছে সে ফ্রেশও হয়নি। এই মুহূর্তে দেখে দেখে মনে হচ্ছে একটা পাগলি দাঁড়িয়ে আছে। আরেম, এটা কি তোর মেয়ে তায়ং? হ্যাঁ রে, এটাই আমার মেয়ে তে। তের এমন অবস্থা দেখে জিন বেগম রাগে ফুঁসতে ফুঁসতে তের কাছে এসেই বলে, তুই এসব কি করছিস? আমি তোকে কখন বলেছি ফ্রেশ হয়ে নিচে আসতে, আর তুই এভাবেই চলে এসেছিস? আমাদের মান সম্মান কি তুই কিছু রাখবি না? আরে মা, তুমি বেশি কথা কইও না তো, আমারে খাইতে দাও, আমার খিদা লাগছে। তের এমন কথা শুনে সুগা পিক করে হেসে ফেলে। হাসির শব্দ শুনে তে সেই দিকে তাকায় আর তাকাতেই দেখতে পায় সেখানে চারজন দাঁড়িয়ে আছে। তারা সবাই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অল্প বেশি দুটো ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে তে এখন লজ্জা পেয়ে যায়। তে এখন কি করবে? ওর তো মান সম্মান সব শেষ। তে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সাথে সাথে উপরের দিকে দৌড়ে ছুটে পালালো। তের এমন কাণ্ড দেখে সবাই পিক করে হেসে ফেলে। জিন বেগম আবার সবার কাছে আসে আর জোরপূর্বক মুখে হাসি টেনেই বলে, ভাইয়া, ভাবি, আপনারা কিছু মনে করেন না, ও এরকমই অনেক দুষ্ট। আসেন আসেন, আপনারা ভিতরে আসেন। আপনাকে আর কিছু বলতে হবে না ভাবি, আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে সবাই লিভিং রুমে এসে বসে। আরেম সাহেব জিন বেগম তাদের সাথে গল্প করতে শুরু করে। অন্যদিকে তের রুমে আসে হাঁপাতে হাঁপাতে, হাতে ফোনটা নিয়ে কাউকে একটা কল করে। কলটা রিসিভ হওয়ার সাথে সাথেই তে চিৎকার করে বলে, জিমিনের বাচ্চা, সব তোর দোষ, এসব তোর জন্য হয়েছে। তের এমন চিৎকার শুনে জিমিন হাত থেকে ফোনটা পড়ে যেতে নেয়। জিমিন ফোনটা ভালো করে ধরে আর শান্ত সুরেই বলে, কি হয়েছে তে? তুই এমন চিৎকার করছিস কেন? আমি আবার কি করলাম? তুই কিছু করিসনি তাই না? তোর জন্য, শুধু তোর জন্য আজ আমার মান সম্মান সব শেষ। আরে বাবা, কি হয়েছে সেটা তো আগে বলবি। কি হয়েছে তুই জানিস না? তোর কথায় আমি পাগলের মতো সেজে তাদের সামনে গিয়েছি, আর যে দেখি আঙ্কেল আন্টি শুধু একা না, সাথে আরো দুটো ছেলেও আছে। জিমিনা, আমার মান সম্মান সব শেষ। ও, এই ব্যাপার, তাহলে তো ভালোই হয়েছে, এক ডিলে দুই পাখি মেরেছিস। এক মিনিট, দুইটা ছেলে মানে? তুই তো বলেছিস জেহপ আঙ্কেলের তো একটা ছেলে, তাহলে আর একটা ছেলে আসলো কোথা থেকে? জিমিনের কথাটা শুনে তেও এখন ভাবতে শুরু করে, আসলেই তো জেহপ আঙ্কেলের তো একটাই ছেলে, তাহলে আরেকটা কে? তে, তোর জেহপ আঙ্কেলের ছেলেকে তুই তো চিনিস, হতে পারে আর একটা তার ফ্রেন্ড। জিমিনের কথাটা শুনে তে আমতা আমতা করেই বলে, না জিমিনা, আমি চিনি না তাকে। সেই কোন ছোটবেলায় একবার দেখেছিলাম, তা তো আমার মনেই নেই। ইনফ্যাক্ট আমার তার নামটাও মনে নেই। হায় রে গাদি, তোকে নিয়ে যে কি করি, নামটা পর্যন্ত তোর জানা নেই? সত্যি জিমিনা, আমার কিছুই মনে নেই। থাক, তোকে আর মনে করতে হবে না, আমি যেটা বলছি মন দিয়ে শোন, তাহলেই বুঝতে পারবি কে হচ্ছে জেহপ আঙ্কেলের ছেলে। এরপরে জিমি দেখে কিছু একটা বলে, এরই মধ্যে জিন বেগম দেখে ডাকতে চলে আসেন। তুই এখনো কি করছিস? সবাই তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে আয়। তের রুমের দরজা লক করা ছিল, তাই জিন বেগম আর ভিতরে আসতে পারেন না। রুমের বাহির থেকে ডেকেই আবারও চলে যান। আচ্ছা জিমিনা, আমি এখন রাখছি, পরে কথা বলবো। কথাটা বলেই তে কলটা কেটে ওয়াশরুমে চলে যায়। এইদিকে সবাই ডাইনিং টেবিলে নাস্তা করতে বসে। তারা কেউ সকালে নাস্তা করে আসতে পারেনি, খুব ভোরে তারা রওনা করেছে, তাই আর কারো খাওয়া হয়নি। ভাবি, তে মামুনি কোথায়? এখনো আসলো না যে? তে এখনই এসে পড়বে ভাবি, আপনারা শুরু করুন।
হ্যাঁ ভাবি, আপনি খেতে শুরু করুন। আর যে হোক, তুই বসে আছিস কেন? খেতে শুরু কর। আর এম সাহেব জঙ্কুক সুগার দিকে তাকিয়ে দেখে তারাও বসে আছে। সেটা দেখে তিনি বললেন, জঙ্কুক সুগা, তোমরাও বসে আছো কেন? আরে, আমার মেয়ে কখন কি করে সেটা আমরা নিজেরাও জানি না, তাই ওর জন্য বসে থেকে কোনো লাভ নেই। তাই বলে মেয়েটাকে রেখে আমরা খেতে শুরু করব? ওই তো তে এসে পড়েছে। জিন বেগমের কথা শুনে সবাই সিঁড়ির দিকেই তাকায় আর দেখতে পায় তে সত্যিই এসেছে, একদম পরিপাটি হয়ে। জঙ্কুক সুগা তো এক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে আছে। হালকা গোলাপি রঙের থ্রি পিস পরা মেয়েটা, চুলগুলো একটা ব্যান্ড দিয়ে আটকে রাখা, সামনের ছোট ছোট চুলগুলো বাতাসে দুলছে। অপরূপ সুন্দর লাগছে মেয়েটাকে দেখতে। তেকে নিচে আসতে দেখে আয়ু বেগম বলে ওঠে, আসো তে মামনি, আমার কাছে এসে বসো। তে জিন বেগমের দিকে তাকায়। জিন বেগমও তেকে চোখের ইশারাতে বসতে বলে। তেও তার মায়ের ইশারা বুঝতে পারে, তাই লক্ষ্মী মেয়ের মতো আয়ু বেগমের পাশে এসে বসে। মাশাআল্লাহ তে মামনি, তুমি তো অনেক বড় হয়ে গেছো। সেই ছোটবেলায় একবার তোমাকে দেখেছিলাম, আর এখন কতটা বড় হয়ে গেছো, কত সুন্দর হয়ে গেছো। তে লজ্জা পেয়ে যায় আয়ু বেগমের কথা শুনে। তে তো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আচ্ছা, এখন সবাই খেতে শুরু করো। গল্প না হয় পরেও করতে পারবে। হ্যাঁ, যে হোক ঠিকই বলেছে, সবাই খেতে শুরু করো। আর এম সাহেবের কথা শুনে এরপরে সবাই খেতে শুরু করে। এইদিকে তে খাচ্ছে কম, জঙ্কুক সুগার দিকে তাকাচ্ছে বেশি। সে বুঝতে পারছে না কোনটা জিহোপ আঙ্কেলের ছেলে। তে তো কাউকে জিজ্ঞাসাও করতে পারছে না। জিজ্ঞাসা করলে সবাই কি ভাববে, যে তে বিয়ে করার জন্য পাগল। না, একদমই না। সে অন্তত এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না। অন্যদিকে সুগাও বারবার তেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। সুগা, এবার বলো, এখানে এসে কেমন লাগছে? এখানকার পরিবেশ, এখানকার খাবার কেমন লাগছে তোমার? বাবা, খুব ভালো লাগছে। সবকিছু অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। আমি জানতাম তুমি এটাই বলবে, তাই তো তোমাদের নিয়েই আসলাম। হ্যাঁ সুগা, তোমরা এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আমাদের গ্রামটা ঘুরে দেখো, তোমাদের আরো ভালো লাগবে। জঙ্কুক, তুমি তো কিছুই নিচ্ছ না। এটা নাও, এটা আমাদের পুকুরের মাছ, খেয়ে দেখো, ভালো লাগবে। না আন্টি, আমার আর কিছু লাগবে না। আমার খাওয়া শেষ মা, আমি আমার রুমে যাচ্ছি। সে কি দে মামুনি, তুমি তো কিছুই খেলে না। আঙ্কেল, আমি আর কিছুই খাবো না, এতেই আমার হয়ে গেছে। এই কথা বলেই তে আর এক মিনিটও দাঁড়ায় না, সোজা তার রুমের দিকে চলে যায়। তের চলে যাওয়ার দিকে সুগা আর জঙ্কুক দুজনেই তাকিয়ে থাকে। রুমে আসতেই তে হাতে ফোনটা নিয়ে আবারও জিমিনকে কল করে। হ্যাঁ তে বল, তুই কিছু জানতে পেরেছিস? জিমিন, জানতে পেরেছি। ও, তাহলে তো ভালো কথা। আচ্ছা তে, তারা দেখতে কেমন রে? দেখতে? তে এখন ভাবতে শুরু করে কিভাবে বোঝাবে যে তারা দেখতে কেমন। তাই কিছুক্ষণ ভেবে তারপরেই বলে, হ্যাঁ, একটা দেখতে বিলাইয়ের মতো, আর একটা দেখতে খরগোশের মতো। তের বর্ণনা শুনে জিমিন ভেমাচাকা খেয়ে যায়। এটা আবার কেমন কথা? একটা বিড়ালের মতো আর একটা খরগোশের মতো মানে? তে, তুই কি সব বলছিস? বিড়ালের মতো কি আবার কোনো মানুষ হয়? আরে হয়, তুই জানিস না, তুই দেখলে তাই বলতি। একদম বিলাইয়ের মতো সাদা, তাহলে আর কি বলতাম বল? তোর কথা শুনে তো আমার এখন খুব দেখতে ইচ্ছে করছে। তোর বিলাইটা কতটা সাদা। জিমিন, আচ্ছা আর বলবো না। এখন বল তোর নেক্সট প্ল্যান কি? আপাতত কোনো প্ল্যান নেই, তবে প্ল্যান করতেই হবে। ওয়েট অ্যান্ড সি, আগে দেখো হোতা হে কেয়া। বিকেল বেলা জিন বেগম সবার জন্য চা বানাতেছিলেন কিচেনে, আর আরএম সাহেব, জিহব সাহেব, আয়ু বেগম মিলে আড্ডা দিচ্ছিলেন লিভিং রুমে। ঠিক তখনই তে তার মায়ের কাছে চলে আসে কিচেনে। জিন বেগম তেকে কিচেনে আসতে দেখে বুড়ো কুচকেই বলেন, কি মহারানী, আপনার এখন রুম থেকে বের হওয়ার সময় হলো? আচ্ছা বল তো, তুই এতক্ষণ রুমে বসে কি করতেছিলি? নাকি আবার কোনো ফোন দিয়ে আটতেছিলি? মা, তুমি এসব কি যে বলো? আমি আবার কিসের ফোন দিয়ে আটবো? আমি তোমার ওই রকমের মেয়ে বলো? আমি তো শুধু শুয়েছিলাম, আর কিছুই করিনি। আহা, আমার মেয়ে তুমি। আমি ভালো করেই জানি তুমি কি করতে পারো আর না পারো। তবে একটা কথা মাথায় রেখো, ওরা তোমার বাবার বন্ধুর ফ্যামিলি, ওনাদের যেন কোনো অসম্মান না হয়। কথাটা শেষ করে জিন বেগম সবার জন্য চা নিয়ে কিচেন থেকে চলে যায়। তে একই জায়গায় দাঁড়িয়ে আছে। সে যেটা বলতে এসেছিল সেটা তো বলতেই পারলো না, উল্টো জিন বেগম তাকে কথা শুনিয়ে চলে গেল। বাবার বন্ধু দেখে কিছুই করতে পারছি না, তা না হলে যে এদের কি যে অবস্থা করতাম। তে এইসব দাঁড়িয়ে ভাবছে। এরই মাঝে জঙ্কুক সুগাও নিচে চলে আসে। সেটা দেখে আরেফ সাহেব বলেন, ওই তো জঙ্কুক সুগাও চলে এসেছে, আসো এখানে বসো। জঙ্কুক সুগাও এসে লিভিং রুমের সোফায় বসে। সেটা দেখে জিন বেগম বলেন, ও, তোমরা এসেছো? আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। এই বলে জিন বেগম আবারও কিচেনে চলে আসে। তবে এসে দেখে তে এখনো কিচেনে ঘুরঘুর করছে। সেটা দেখে জিন বেগম পুরো কুচকি বলেন, তে, তুই এখানে এখনো কি করছিস? তে চমকে যায়।
পিছনে ফিরে জিন বেগমের দিকে তাকিয়ে আমতা আমতা করেই বলে, কই মা, কিছু না তো। কিছুই যখন করছিস না তাহলে এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? এমনিতেই ছিলাম, এখনই চলে যাচ্ছি। তে আর দাঁড়ায় না, নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। ঠিক তখনই আয়ু বেগমের চোখ পড়ে তের দিকে। তে মামুনি, তুমি কোথায় যাচ্ছ? আসো এখানে এসে বসো। আয়ু বেগমের কণ্ঠস্বর শুনে তে দাঁড়িয়ে যায়। পিছনে ফিরে আয়ু বেগমের দিকে তাকিয়ে জোরপূর্বক একটা মুখে হাসি টেনে বলে, আন্টি আপনারা বসেন, আমি একটু পরেই আসছি। তে মামুনি, কোথায় যাচ্ছ? এখানে এসে বসো। তে এবার কি করবে, সবাই ডাকছে, সেখানে না গেলে ব্যাপারটা কেমন জানি হয় না। তাই তে ধীরে ধীরে এসে আয়ু বেগমের পাশেই বসে। তবে তের যেন কেমন আনিজি লাগছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে দেখে। তে মামুনি, তোমার পড়ালেখা কেমন চলছে? জি আঙ্কেল, ভালো। মানতেই হবে ভাই, আপনার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী। হ্যাঁ, আমার মেয়ে যে লক্ষ্মী সেটা এখন না বুঝতে পারলেও পরে ঠিকই বুঝতে পারবেন সে কতটা লক্ষ্মী। জিন বেগম জঙ্কুক সুগার জন্য চা নিয়ে আস্তে আস্তে কথাটা বলে। জিন বেগম জঙ্কুক সুগার হাতে চায়ের কাপটা তুলে দিয়ে সোফায় এসে বসেন। তবে জঙ্কুক সুগার চা খাচ্ছে না দেখে আরেম সাহেব বলেন, কি হলো জঙ্কুক সুগা, তোমরা চা খাচ্ছ না কেন? এই তো আঙ্কেল, খাচ্ছি। কথাটা বলেই সুগা চায়ের কাপ হাতে তুলে নেয়, কিন্তু জঙ্কুক নেয় না, কারণ জঙ্কুক কফি খায়, চা খায় না। সুগা চা মুখে দিতে না দিতেই থু মেরে ফেলে দেয়। সেটা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু সবার মাঝে তে পিক করে হেসে ফেলে। সুগাকে এমন চা ফেলে দিতে দেখে সবাই অবাক হয়ে যায়, আর সুগাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সুগা আমতা আমতা করেই বলে, আন্টি আপনি মনে হয় চিনির জায়গায় ভুল করে লবণ দিয়ে ফেলেছেন। কি বলো সুগা বাবা, আমি তো তোমাদের জন্য আর আমাদের জন্য একসাথেই চা বানিয়েছি, তো তোমার চায়ে লবণ আসবে কি করে? তখনই জিন বেগমের মনে পড়ে যায় তে কিচেনে ছিল। তার মানে কি তে কিছু করেছে? জিন বেগম বড় বড় চোখ করে তের দিকে তাকায়। তার আর বুঝতে বাকি থাকে না এই কাজ কে করেছে। জিন বেগম তাকিয়ে আছে দেখে তের হাসি বন্ধ হয়ে যায়, আর মনে মনে বলে, এই রে, মনে হয় ধরা পড়ে গেলাম। আসলে তে তখন রুমে যাচ্ছিল, যখন দেখলো জঙ্কুক সুগা সিঁড়ি দিয়ে নিচে আসছে, তখন তে আর যায় না। আবার শুনতে পেল চায়ের কথা, মাথায় শয়তানি বুদ্ধি আটলো। জিন বেগম কিচেনে আসার আগেই তে চায়ের মধ্যে লবণ মিশিয়ে রাখে। তে তো তার মায়ের কাছে ধরা পড়ে গেল, কিন্তু এখন কি করবে সে? ও তো দৌড়েও পালাতে পারছে না, তাহলে তো সবাই সবটা বুঝে ফেলবে। মাঝে মাঝে লবণ চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, বুঝলে সুগা? কথাটা বলেই জিহব সাহেব হেসে ফেলেন। জিন বেগম তের দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝিয়ে দেয়, সবাই এখানে আছে, তাই তোকে কিছু বললাম না, তোকে তো আমি পরে দেখে নিব। আর তেও তার মায়ের ইশারা বুঝতে পারছে, তাই সে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জিন বেগম তের থেকে চোখ সরিয়ে সুগার দিকে তাকিয়েই বলেন, তোমরা একটু বসো, আমি আবার তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি। সেটার আর প্রয়োজন নেই আন্টি, আমি এখন আর চা খাবো না। আন্টি আমিও আর এখন চা খাবো না, আপনাকে আর কষ্ট করতে হবে না। আরে কিসের কষ্ট, মাত্র 2 মিনিট লাগবে। আন্টি জঙ্কুক চা খায় না, ওর জন্য ব্ল্যাক কফি হলে ভালো হতো। আরে এটা তো কোনো সমস্যাই না, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। এই কথা বলেই জিন বেগম আবারও চলে যায় কিচেনে। জিন বেগম কিচেনে চলে যেতেই তে বলে, আমি একটু আসছি। এতটুকু বলেই তে ওখান থেকে দৌড়ে পালায়। তের এমন দৌড় দিতে দেখে সুগা তো অবাক হয়ে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, আর এইদিকে জঙ্কুক বুড়ো কুচকে। এরই মধ্যে জিন বেগম আবারও চা কফি বানিয়ে নিয়ে চলে আসে। চা খেতে খেতে আবারও তারা আড্ডা দিতে শুরু করে, আর এইদিকে তে তার রুমে চলে আসে। রুমের দরজা লাগিয়ে হাসতে শুরু করে আর বলতে থাকে, বেটা এবার বুঝবে মজা, আমাকে বিয়ে করতে আসা তাই না? এখন তো মাত্র 4 চামচ লবণ খাইয়েছি, এরপরে দেখো আগে আগে হোতা হে কেয়া। তে হাসছে আর বিছানায় গড়াগড়ি করছে। এরপরে তে আর রুম থেকে বেরি হয় না। জিন বেগম কিচেনে রাতের খাবার রেডি করছে। তখনই তে নিচে এসে কিচেনে চলে আসে। তেকে কিচেনে আসতে দেখেই জিন বেগম বলেন, তুই এসেছিস, ভালো করেছিস, নে আমার হাতে হাতে একটু গুছিয়ে দে তো। জিন বেগমের কথাটা শোনা মাত্রই তের মুখে শয়তানি একটা হাসি ফুটে ওঠে। সে মুখে কিছু আর না বলে সত্যি সত্যি জিন বেগমের সাথে কাজ করতে শুরু করে। তবে জিন বেগম একটু অবাক হয়, কারণ তে সহজে কোনো কাজই করতে চায় না, কিন্তু আজকে না কোনো অজুহাত না দেখিয়ে এক কথায় কাজ করছে, সেটা কেন যেন জিন বেগমের হজম হচ্ছে না। তে যে কিছু করতে পারে না এমনটা না, সে সব কাজই করতে পারে, আর খুব ভালো রান্নাও করতে পারে, কিন্তু কোনো কাজই করতে চায় না। জিন বেগম আর কিছু না বলে কাজ করতে শুরু করে। তেও তার মাকে সাহায্য করছে। জিন বেগমের সব কাজ গোছানো শেষ হয়ে যায়। তে তার মায়ের সাথে সব কাজ গুছিয়ে রেখেই বলে, মা আমি একটু আসছি। তুই এবার এখন কোথায়
যাচ্ছিস তে? সবাই তো এখনই নিচে চলে আসবে। মা, আমার বেশি সময় লাগবে না, জাস্ট একটু ফ্রেশ হয়ে আবারও নিচে চলে আসবো। এই কথা বলিতে এক দৌড়ে উপরে চলে যায়। জিন বেগম সেই দিকে তাকিয়ে মনে মনে বলে, এই মেয়ের মাথায় কখন কি চলে আল্লাহই ভালো জানে। কিছুক্ষণ পরে সবাই নিচে চলে আসে ডিনার করার জন্য। সবাই খাবার খেতে শুরু করবে, ঠিক তখনই তে নিচে চলে আসে। সেটা দেখে আরেম সাহেব বলেন, ওই তো তে এসে পড়েছে। তে এসেই ডাইনিং টেবিলে বসে। তে বসাতে সবাই খেতে শুরু করে, জঙ্কুকও খেতে শুরু করে, সুগাও খাবার মুখে দেয়। তে বসে বসে খাবার নাড়াচাড়া করছে, আর জঙ্কুক সুগার দিকে আড়ে আড়ে তাকাচ্ছে আর মিটি মিটি হাসছে। এইদিকে সুগা ভাত মুখে দিতে না দিতেই ঝাল লেগে যায়। সাথে সাথেই সুগার কান গরম হয়ে যায়, ঠোঁট লাল হয়ে যায়, এত পরিমাণে ঝাল ছিল। সুগা গ্লাসের পর গ্লাস পানি খাচ্ছে। সুগার কিছু বলতে পারছে না, শুধু পানি খাচ্ছে তো পানিই খাচ্ছে। সুগার এমন অবস্থা দেখে তে মিটি মিটি করে হাসছে আর মনে মনে বলছে, বাহ তে বাহ, তুই তো জিনিয়াস, তোর আইডিয়া দারুণ কাজ করেছে। হঠাৎই জিন বেগমের চোখ পড়ে সুগার দিকে। সুগার এমন নাজেহাল অবস্থা দেখে জিন বেগম ঘাবড়ে যায়, আর ঘাবড়েই তিনি বলে ওঠেন, সুগা বাবা, তোমার কি হয়েছে? তুমি এভাবে ঘামছো কেন? আর এতই বা পানি খাচ্ছ কেন? জিন বেগমের কথা শুনে সবাই সুগার দিকে তাকায়, আর সবার মুখে একই প্রশ্ন, কি হয়েছে সুগা? এদিকে সুগার মুখ থেকে তো কোনো কথাই বের হচ্ছে না অতিরিক্ত ঝালের কারণে। তবে পাশ থেকে জঙ্কুক বলে ওঠে, তেমন কিছুই না আন্টি, ওর ঝাল লেগেছে, মিষ্টি জাতীয় কিছু থাকলে এনে দিন, ঠিক হয়ে যাবে। কি বলো জঙ্কুক, ওর ঝাল লেগেছে মানে? কই, আমরা তো একই খাবার খাচ্ছি, আমাদের তো ঝাল লাগেনি। ঝাল? কই, আমি তো তেমন ঝাল দেইনি। তাহলে সুগার ঝাল কিভাবে লাগলো? জিনু, এত কথা বলার সময় নেই, যাও ওর জন্য মিষ্টি নিয়ে আসো। দেখছো না ছেলেটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জিন বেগমের কথা বাড়ালো না, সে চলে যায় ফ্রিজে মিষ্টি আনার জন্য। আয়ু বেগম চেয়ার ছেড়ে উঠে সুগার কাছে আসে আর বলে, বাবা তুই ঠিক আছিস তো? তোর কি বেশি কষ্ট হচ্ছে? না মামুনি, আমি ঠিক আছি, শুধু একটু ঝাল লেগেছে, আর কিছু না। এমনিতেও সুগা বেশি ঝাল খেতে পারে না, তার উপরে আবার অতিরিক্ত ঝাল। এইদিকে জিন বেগম ফ্রিজ থেকে মিষ্টি বের করে এনেই সুগার সামনে দিয়েই বলে, এই নাও বাবা, মিষ্টিটা খেয়ে নাও। সুগা সবার কথা মতো মিষ্টি খায়। 3-4টা মিষ্টি খাওয়ার পরে মনে হচ্ছে ঝালটা একটু কমেছে। নাও বাবা, আরো দুটো খাও, দেখবে একদম ঠিক হয়ে যাবে। না আঙ্কেল, আর লাগবে না, অনেকটাই কমেছে। যাক বাবা, তাহলে ভালো হয়েছে। আচ্ছা, আমি তোমার প্লেটটা চেঞ্জ করে দিচ্ছি। এই প্লেটে তোমাকে আর খেতে হবে না। এরপরে জিন বেগম সুগার প্লেটটা চেঞ্জ করে নতুন করে আবারও প্লেট সাজিয়ে দেন। সুগাও আর কিছু না বলে খাবার খেতে শুরু করে। সেটা দেখে জিহব সাহেব আবারও বলেন, সুগা, তোমার আর কোনো সমস্যা হচ্ছে না তো এখন? না বাবা, এখন ঠিক আছে। কিন্তু জিন বেগম বুঝতে পারছে না সুগার এত ঝাল কেন লাগলো। সে তো কোনো জিনিসে তেমন বেশি ঝাল দেয়নি, তাহলে সুগা কেন ঝালের কথা বলছে? জিন বেগমের চোখ চলে যায় তের দিকে, যে এখনো মাথা নিচু করে মিটিমিটি হাসছে। কি হলো তে? তুই চুপচাপ বসে আছিস যে, খাচ্ছিস না কেন? তেকে এভাবে হাসতে দেখে জিন বেগম এখন শিওর তেই কিছু করেছে। তাই তো জিন বেগম এখন রেগে আছে তের উপরে। তে তার মায়ের ধমক শুনে মাথা উঁচু করে তাকায়। জিন বেগমকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে তে আবারও মাথা নিচু করে খেতে শুরু করে আর মনে মনে বলে, এই রে, মা তো মনে হচ্ছে ধরে ফেলেছে, এই কাজ আমি ছাড়া আর কেউ করেনি, এবার কি হবে? সবাই খাবার শেষ করে যার যার রুমে চলে যায়। তেও তার রুমে চলে আসে আর এসেই জিমিনকে কল করে বলতে শুরু করে আজ কি কি করেছে। ইস রে তে, আমি মিস করে ফেললাম এত সুন্দর মুভমেন্টটা। তুই থাকলে তো আরো বেশি ভালো হতো। সত্যি কথা বলতে তো আমি তোর বিলাইটাকে দেখার জন্য এক্সাইটেড। জিমিনা, সরি তে, আর বলবো না, রাগ করিস না প্লিজ। আচ্ছা জিমিনা, এখন রাখছি। আচ্ছা ঠিক আছে তে, গুড নাইট। গুড নাইট। তে জিমিনের কলটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সে ঘুমিয়েও পড়ে। সকালবেলা তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে, তবে এসে দেখে আগে থেকেই সবাই ডাইনিং টেবিলে বসে আছে। তেও এসে বসে, সবাই নাস্তা করতে শুরু করে। নাস্তা করতে করতেই আরএম সাহেব বলেন, তা তোমাদের রাতে কোনো অসুবিধা হয়নি তো? ঘুম ভালো হয়েছে তো? যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের জানিও। আরে কি বলছিস, অসুবিধা হবে মানে? আমার তো আরো ঘুম ভালো হয়েছে, অনেকদিন পরে টেনশন ছাড়া ঘুমিয়েছি। এমনিতেই তো অফিসের কাজের চাপে ঠিকমতো খাবারটাও খেতে পারি না। তোর কথা বাদ দে তো যেহব, তুই তো গ্রামে থাকতে পারিস, কিন্তু জঙ্কুক সুগা ওরা তো কখনো গ্রামে থাকেনি, তাই আমি ওদেরকে জিজ্ঞাসা করেছি। তো জঙ্কুক সুগা, তোমাদের থাকতে কোনো অসুবিধা হয়নি তো? আরে আঙ্কেল কি বলছেন, আমাদেরও কোনো অসুবিধা হচ্ছে না এখানে থাকতে, তাই না জঙ্কুক? লজ্জার কিছু নেই বাবা, অসুবিধা হলে বলবে, এটা তোমাদের নিজেদের বাড়ি মনে করবে। আমার একটু প্রবলেম হচ্ছে।
জঙ্কুকের কথা শুনে সবাই ওর দিকেই তাকায়। জিহব সাহেব, আরিয়া বেগম তারাও জঙ্কুকের দিকে তাকিয়ে আছেন। জঙ্কুক, তোর প্রবলেম হচ্ছে মানে কি প্রবলেম হচ্ছে তোর? হ্যাঁ জঙ্কুক, বলো তোমার কিসে অসুবিধা হচ্ছে, আমাকে বলো। আমার ওই রুমটাতে ঘুমাতে প্রবলেম হচ্ছে, যদি রুমটা চেঞ্জ করে দিতেন তাহলে ভালো হতো। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তোমাকে ওই রুমে থাকতে হবে না, আরো অনেকগুলো রুম আছে। তুমি যে রুমে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো তুমি সেই রুমেই থাকবে। এখন বলো তুমি কোন রুমে থাকতে চাও? দোতলার ডান পাশের দ্বিতীয় রুমটা হলেও হবে আঙ্কেল। জঙ্কুকের কথা শুনে আরএম সাহেব তের দিকে তাকায়। তে তো আগেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। ওটা তো আমার রুম। তের কথা শোনা মাত্রই সুগার কাশি উঠে যায় আর বড় বড় চোখ করে জঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলে, জঙ্কুক কি বলছে এসব? ও কি পাগল হয়ে গেছে নাকি? জঙ্কুক, কি বলছো? ওটা তো তের রুম, তুমি ওই রুমে থাকবে মানে? এটা অসম্ভব, তুমি অন্য কোনো রুম বেছে নাও। জঙ্কুক বাবার যখন ওই রুম পছন্দ হয়েছে তাহলে জঙ্কুক বাবা ওই রুমেই থাকবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মা, তে তার পুরো কথাটা শেষ করতে পারল না। তার আগেই জিন বেগম তের দিকে চোখ গরম করে তাকায়। সেটা দেখে তে চুপ হয়ে যায়, আর কিছুই বলতে পারল না। ভাবি, আপনি কি বলছেন? তাহলে তে মামুনি কোথায় থাকবে? তোকে এত টেনশন করতে হবে না জেহব, আমার মেয়ের আরো একটা রুম আছে, ও না হয় কয়েকটা দিন সেখানেই থাকবে। তাই বলে ভাবি, আর কোনো কথা না, আমি যখন বলেছি জঙ্কুক তের রুমেই থাকবে মানে তের রুমেই থাকবে। জিন বেগমের কথা শুনে আর কেউ কোনো কথা বলে না। সবাই আবারও খেতে শুরু করে, কিন্তু তে এদিকে আগে ফুসছে আর মনে মনে বলছে, আমার হবু বর আমার রুমে থাকতে চায় না, আর এই বেটা খরগোশ কিনা আমার রুমে থাকবে। আচ্ছা দেখাচ্ছি মজা। আচ্ছা তে, তোমার কি একটু বিকেলে সময় হবে? না মানে আমরা তো এখানকার তেমন কিছুই চিনি না, তাই যদি আমাদের সাথে বের হতে তাহলে গ্রামটা একটু ঘুরে দেখতাম আর কি। এটা তো ভালো কথা সুগা, তোমাদের গ্রাম ঘুরেও দেখা হবে আর সাথে তোমাদের বন্ডিংটাও ভালো হবে। ঠিক কথাই বলেছি সারেম, এখন পর্যন্ত ওদের সাথে তো তেমন করে আলাপই হয়নি। কিন্তু আমার তো সময় নেই। তোমরা চিন্তা করো না, ও তোমাদের সাথেই যাবে। কথাটা জিন বেগম তের দিকে বড় বড় চোখ করে তাকিয়েই বলে। সেটা দেখে তে মনে মনে ভাবে, ধুর, আর ভালোই লাগে না, এই বাড়িতে আমার কথার কোনো দামই নেই। এরপরে সবাই নাস্তা শেষ করে যার যার রুমে চলে যায়। তেও তার রুম চলে আসে আর এসে এই রুমের মধ্যে পায়চারি করতে শুরু করে। কি একটা অবস্থা! তে নাকি তার নিজের রুমেই এখন থাকতে পারবে না, এটা কি মানা যায়? সে সেটাই ভাবছে কি করে এটা আটকানো যায়। কিছুতেই তার রুমে কাউকে থাকতে দিবে না। খাচ্চর, বদমাশ, খবিস, এখন শেষমেশ আমার রুমটাকেও ছাড় দিল না। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল হলো। তে তার রুমে শুয়েছিল। হঠাৎ দরজায় নক করাতে তে বিছানা থেকে উঠে দরজা খুলে দেয় আর দরজা খুলেই দেখতে পায় সুগা ওর রুমের সামনে দাঁড়িয়ে আছে। সুগাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তে বুড়ুকুসকে ফেলে। তে, আমাদের এখনই বের হতে হবে, না হলে আবার ফিরতে লেট হয়ে যাবে। এখনই বের হতে হবে মানে? কোথায় যাব? সে কি তে, তুমি ভুলে গেছো আমাদের না আজ গ্রাম ঘুরে দেখানোর কথা? কিন্তু আমি তো বললাম আমার সময় নেই। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি তে, আমার যেন দ্বিতীয়বার আর বলা না লাগে। জিন বেগম তার রুমেই যাচ্ছিল আর তখনই তের কথাটা শুনে ফেলে। আর এইদিকে তে তার মায়ের কথাটা শুনে মুখটা বাংলার পাঁচের মতো করে দাঁড়িয়ে থাকে। তের এমন অবস্থা দেখে সুগা মিটিমিটি হাসে। তের দিকে একবার তাকিয়ে জিন বেগম তার রুমে চলে যায়। সুগাও চলে যায় তার রুমে। এদিকে তের আগে ফুসতে ফুসতে রেডি হতে চলে যায়। এরপরে ওরা তিনজন মিলে ঘুরতে বের হয়। গ্রামের রাস্তা দিয়ে ওরা তিনজনই হাঁটছে। অনেকটা পথ চলে এসেছে আর আশেপাশে তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখছে সুগা আর জঙ্কুক, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সুগা একটু তের সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু সুগা কথা বলতে ভয় পাচ্ছে। যে মেয়ের বাবা রাগ করে ফুলে আছে, এখন কি থেকে কি বলবে সেটাই বুঝতে পারছে না সুগা। তবুও সুগা নিজের মধ্যে একটু সাহস জুটিয়েই বলে, আচ্ছা তে, আমরা যাচ্ছি কোথায়? তে হাঁটা থামিয়ে বুড়ুকুসকে সুগার দিকে তাকিয়েই বলে, কেন, আপনি তো বললেন পুরাতন রাজবাড়ি দেখতে যাবেন, এতটুকু আসতে না আসতেই ভুলে গেলেন? ও সরি, সত্যি ভুলে গিয়েছিলাম। আচ্ছা তে, তোমার সব থেকে বেশি কি করতে ভালো লাগে? আই মিন ঘুরতে, বই পড়তে, নাকি অন্য কিছু? মানুষের মাথা খেতে। আমারও সেটাই মনে হয়। তে, তুমি কি কিছু বললে? তে অবাক দৃষ্টিতে তাকায় জঙ্কুকের দিকে, কারণ তে তো কথাটা আসতে বলেছে। তাহলে এই খরগোশটা কি করে শুনলো? এই বেটা আবার ভুটটুত নাকি? তা না হলে আসতে বলা কথাটা কি করে শুনলো? জঙ্কুকও তের মতো করে আস্তে করে কথাটা বলেছে, তাই তো সুগা ওদের কথা কিছুই শুনতে পায় না। তে, কি হলো? না না সুগা ভাইয়া, কিছু না। এই কথা বলিতে আবারও হাঁটতে শুরু করে। সুগা জঙ্কুক তারাও তের পিছু পিছু হাঁটতে থাকে। কিছু দূর আসতেই তের ফোনটা বেজে ওঠে। তে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় আর সুগা জঙ্কুককে উদ্দেশ্য করে বলে, আপনারা একটু সামনে আগান, আমি একটু কথা বলে আসছি।
কথাটা শেষ করেই তে কলটা রিসিভ করে আর কথা বলতে শুরু করে। আর সুগা জঙ্কুক তারাও আর কিছু বলে না, সামনের দিকে এগিয়ে যায়। এইদিকে তে হাসতে হাসতে বলে, ও জিমিনা, একদম ঠিক টাইমে কলটা দিয়েছিস জানেমান। তার মানে কাজ হয়ে গেছে। জানেমান হয়ে গেছে। আচ্ছা এখন রাখছি, আবার পরে কথা বলবো, ওকে? জিমিন আচ্ছা বলে কলটা কেটে দেয়। এইদিকে তে পিছনে তাকায়, যেদিকে জঙ্কুক সুগা এগিয়ে গিয়েছে। আর মুখে শয়তানি হাসি রেখে মনে মনে বলে, আমার সাথে ঘুরতে আসার অনেক শখ তাই না? এবার দেখাচ্ছি মজা। তে যেদিক দিয়ে এসেছিল আবারও সেই দিক হাঁটা শুরু করে। তে আজ অনেক খুশি জঙ্কুক সুগাকে ভুল রাস্তায় পাঠিয়ে দিয়ে। যেহেতু ওরা এখানকার কিছুই চেনে না, তাই রাস্তা চিনে আসতেও পারবে না। তে এইসব ভাবতে ভাবতেই 40 মিনিটের মধ্যে বাড়িতে চলে আসে। তবে ঘরের ভিতরে প্রবেশ করে না, দরজার কাছে দাঁড়িয়ে ভাবতে থাকে। যদি বাবা মা জিজ্ঞাসা করে ওই খরগোশ আর বিলাইটা কোথায়, তখনও কি বলবে? ধুর, কিছু একটা বলে দিলেই হবে। তে আর কিছু না ভেবে বাড়ির ভিতরে চলে আসে। তবে সে দরজার কাছে থমকে যায় সামনের দৃশ্য দেখে। তে কি ভুল দেখছে নাকি ও সত্যিই দেখছে? আর এম জেহোপ, আয়ু, জিন, জঙ্কুক সুগা সবাই একসাথে বসে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। তের মাথায় তো এখন কিছুই ঢুকছে না, ওরা এত তাড়াতাড়ি আসলো কি করে, তাও আবার ওর আগে। তে মামুনি, তুমি কখন এলে? আর ওখানে এমন দাঁড়িয়ে আছো কেন? আয়ু বেগমের কথা শুনে সবাই তের দিকেই তাকায়। সুগা জঙ্কুকও তাকায়, তবে ওদের মুখে লেগে আছে বাঁকা হাসি। আর তের মুখের অবস্থা দেখে বুঝতেই পারছে তে ওদের দেখে কতটা অবাক হয়েছে। তে, তোর আসতে এত লেট হলো কেন? ওরা তো সেই কখন চলে এসেছে, তুই এতক্ষণ কোথায় ছিলি? তে এখন কি উত্তর দিবে, কি বলবে সবাইকে? তে তো নিজেই অবাক সুগা জঙ্কুককে সামনে দেখতে পেয়ে। আর তে যে ওদেরকে ফেলে রেখে এসেছিল সেটাও তো বলতে পারবে না, তাহলে তো নিজের জালে নিজেই ফেসে যাবে। আঙ্কেল, আমি বললাম না যে আমরা একসাথেই এসেছি? তের একটা কল এসেছিল, তাই ও ফোনে কথা বলতেছিল। হ্যাঁ হ্যাঁ আব্বু, জিমিন কল দিয়েছিল, ওর সাথেই কথা বলতেছিলাম বাইরে দাঁড়িয়ে। জিন বেগম তের দিকে ছোট ছোট চোখ করে তাকায়। মেয়েকে তার ভালো করে চেনা আছে, আবার কোন আকাম করে এসেছে আল্লাহ মালুম। আমি একটু আসছি। এই কথা বলেই তে আর দাঁড়ায় না, সোজা নিজের রুমে চলে যায়। এইদিকে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে জঙ্কুক বাঁকা হাসে, সুগাও মুচকি হাসে। সন্ধ্যাবেলা তে তার রুমে শুয়েই ছিল। ঠিক তখনই জিন বেগম তার রুমে আসে আর বলে, তে, তোর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে পাশের রুমে যা, জঙ্কুক এই রুমে আসবে। জিন বেগমের কথা শুনে তে রেগে যায় আর তার মায়ের দিকে রাগে চোখে তাকিয়েই বলে, না, আমি কোথাও যাব না মা, আমার রুমে আমি কাউকে থাকতে দিব না। তে, মা, তুমি কেন বুঝছো না? এটা আমার পার্সোনাল রুম, সেখানে আমি কেন অন্য কাউকে থাকতে দিব তুমিই বলো। আর আমি তো তাকে ভালো করে চিনিও না। তুই কেন বুঝতে পারছিস না তে? ছেলেটার ওই রুমে থাকতে প্রবলেম হচ্ছে, তাই তো তোর রুমে থাকতে দিতে হচ্ছে। মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার, সারা জীবন তো আর থাকবে না। তাই বলে আমার রুমে থাকতে দিতে হবে? তে, তোর অনেক কথা শুনেছি, আর শুনবো না। তোকে অনেক বুঝিয়েছি, আর বোঝাতে পারবো না। আমি যেটা বলেছি সেটাই হবে। 10 মিনিটের মধ্যে রুম থেকে বেরিয়ে আসবি, ওকে? কথাটা শেষ করে জিন বেগম আর দাঁড়ায় না, তের রুম থেকে বের হয়ে যায়। তের আর কি করার, তাই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে পাশের রুমে চলে যায়। রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে যায়। তবে তে আজ রাগ করেই খাবার খায় না, কারণ নিজের রুম ছেড়ে অন্য রুমে আসতে হয়েছে, তাই তার মন খারাপ। আর তাই সে এই রুম থেকে বেরও হয় না। এইদিকে জঙ্কুক তের রুমে আসে আর এসে রুমটা ভালোভাবে দেখে, এরপরে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। অন্যদিকে জঙ্কুককে রুমে যেতে দেখে তে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে সে তার নতুন রুমে চলে আসে। তের কেন যেন অনেক খুশি খুশি লাগছে, তাই কিছুক্ষণ নিচে গিয়ে তারপরে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে আর মনে মনে ভাবে, কি হলো ব্যাপারটা? অনেক সময় তো হয়ে গেল, এখনো কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ হচ্ছে না কেন? এতক্ষণে তো বাড়ি মাথায় নেবার কথা। তে বেড থেকে নেমে দরজার কাছে এসে হুকি ঝুঁকি মারে, আশেপাশে তাকিয়ে দেখে পরিবেশটা একদম শান্ত। তে কিছু একটা ভাবতে ভাবতে আবারও বিছানায় এসে বসে। জিমিনকে একটা কল দিতে হবে, তাই ভেবে ফোনটা হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। তে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই মনে হলো ওর পিঠে নিচে নরম নরম কিছু একটা পড়েছে। তে বিছানা থেকে লাফ দিয়ে নিচে নামে আর চোখ বন্ধ করে চিল্লাতে শুরু করে, সাপ সাপ সাপ। তের এমন চিৎকার শুনে সবাই দৌড়ে তের রুমে চলে আসে। জিন, আর এম, জেহোপ, আয়ু সবাই চলে আসে। তেকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তে কিছু না বলে জিন বেগমকে জড়িয়ে ধরে, এরপরে বলে, সাপ, ওখানে সাপ। সাপ? কি বলো তে মামুনি, এখানে সাপ আসবে কি করে? সেটাই তো, কি বলছিস তে? এখানে সাপ কোথা থেকে আসবে? আমি জানি না কোথা থেকে এলো, কিন্তু বেডের উপরে সাপ আছে। মেয়েটা যখন এত করে বলছে, দেখেন না কোথাও সাপ আছে কিনা। আজ
আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই বলে জিন বেগম আস্তে আস্তে বেডের কাছে যায়। কম্বলটা একটু জাগিয়ে দেখে কোথাও কিছু আছে কিনা। হঠাৎ জিন বেগম রেগে যায় আর তের কাছে এসে তের কান ধরে আর আগে ফুসতে ফুসতেই বলে, তে ফাজলামি করে একটা লিমিট থাকে। নিজের বিছানায় খেলনা সাপ রেখে আবার নিজেই চিল্লাচ্ছিস সাপ সাপ করে। এটা কোন ধরনের মজা এই রাত দুপুরে? তে অবাক হয় জিন বেগমের মুখে এমন কথা শুনে। ও আবার কখন সাপ রাখলো বিছানায়? তে বিছানার দিকে তাকায়। হ্যাঁ সত্যিই তো, বিছানার উপরে খেলনা সাপ রাখা। তে তার মায়ের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করো মা, আমি সাপটা এখানে রাখিনি, আমি তো রেখেছিলাম ওই রুমের বে। তে থেমে যায় আর মনে মনেই বলে, এই রে কি বলতে কি বলে ফেলেছিলাম। তে পিছনে সবার দিকে ফিরে তাকায়, সবাই এখন কি ভাববে সেটা ভেবে। কিন্তু ওর চোখ চলে যায় দরজার কাছে, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। লোকটার মুখে বাঁকা হাসি। সে লোকটা আর কেউ না, জঙ্কুক। তের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এইদিকে তের আর বুঝতে বাকি থাকে না সাপটা এখানে কি করে এলো, কারণ তে তো সাপটা জঙ্কুকের বিছানায় রেখেছিল। তার মানে জঙ্কুকই তের বিছানায় এনে রেখেছে। তোর এই চিল্লাচিল্লির জন্য সবার ঘুমের 12টা বাজিয়েছিস তুই। থাক না ভাবি, ও তো ছোট মানুষ, হয়তো নিজেই সাপটা রেখেছিল, পরে হয়তো আবার নিজেই ভুলে গিয়েছে। হ্যাঁ ভাবি, এখন আর ওকে বকতে হবে না। এখন চলুন আমরা যাই। তে মামুনি, তুমিও এখন ঘুমিয়ে পড়ো। জিনু, চলো এখান থেকে, অনেক রাত হয়েছে। এই বলেই আরেম সাহেব জিন বেগমের হাত টেনে নিয়ে যায়। আরেম সাহেব জানে জিন বেগম একবার রেগে গেলে খুব সহজে থামে না, তাই তিনি সাথে করে নিয়েই যান। জিহব সাহেব আয়ু বেগম তারাও চলে যায়। সুগা জঙ্কুকের হাত ধরে নিয়ে যায়, তবে জঙ্কুক যাওয়ার আগে তের দিকে তাকিয়ে একটা ডেভিল স্মেল দিয়ে সেখান থেকে চলে যায়। সবাই চলে গেলে তে রুমের দরজা লক করে নিজের চুল নিজেই টেনে ধরে বলে, আমি যেটাই করি সেটাই আমার দিকে কেন ঘুরে চলে আসে? ওই খরগোশটাকে তো আমি দেখে নিব। তের আগে যেতে সাপটাকে ফেলে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সে ঘুমিয়েও পড়ে। মাঝরাতে হঠাৎ তের ঘুম ভেঙে যায়। তার খুব পানি পিপাসা লেগেছে, তাই তে ঘুমো ঘুমো চোখে বেড থেকে নেমে হাতে বোতলটা নেয়। তবে হাতে বোতলটা নিতেই বুঝতে পারে বোতলে পানি নেই। এখন কি করবে? তাই তে নিচে চলে আসে পানি খাওয়ার জন্য। তে পানি খেয়ে আবার রুমে চলে আসে আর এসে শুয়ে পড়ে। কিন্তু তের মনে হচ্ছে কেউ ওর কম্বলের নিচে শুয়ে আছে, ও তার উপরেই শুয়ে পড়েছে। তে মাথা তুলে দেখতেই যাবে, ঠিক তখনই কেউ কম্বল সহ তেকে জড়িয়ে ধরে। সে তের উপরে উঠে যায় আর তে নিচে পড়ে যায়। তে কিছু বুঝে ওঠার আগেই তে চোখ খুলে ডিম লাইটের আলোতে জঙ্কুককে দেখতে পায় আর সাথে সাথেই চিৎকার করতে যাবে। তার আগেই জঙ্কুক তের মুখ চেপে ধরে। তে চোখ বড় বড় করে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এদিকে জঙ্কুকের মুখে লেগে আছে বাঁকা হাসি, এক দৃষ্টিতেই তের দিকে তাকিয়ে আছে। তের হার্টবিট বেড়ে যায়। এখন কি করবে বুঝতে পারছে না, কথাও তো বলতে পারছে না। জঙ্কুক তো মুখ চেপে ধরে আছে। তে এক ঝটকায় তার মুখের উপর থেকে জঙ্কুকের হাত সরিয়ে ফেলে আর তোতলাতে তোতলাতেই বলে, আপনি আপনি এখানে কি করছেন আমার রুমে? জঙ্কুক তাকিয়ে আছে তের দিকে আর মুখে লেগে আছে বাঁকা হাসি। আমারও তো একই প্রশ্ন ম্যাডাম, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? তে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়েই বলে, কি আবোল তাবোল কথা বলছেন আপনি? আমি কেন আপনার রুমে আসতে যাব? আপনি এসেছেন আমার রুমে। ছি, আপনার চরিত্র এতটা খারাপ আমি কখনোই ভাবতে পারিনি। আমি এক্ষুনি সবাইকে ডেকে বলবো আপনি কতটা খারাপ। তের কথাগুলো শুনেও জঙ্কুকের কোনো হেলদোল নেই, তবে মুখে বাঁকা হাসি রেখেই বলে, আচ্ছা সবাইকে ডাকবেন, ডাকেন। কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন আপনার হবু হাজব্যান্ড আর তার ফ্যামিলি যখন জানতে পারবে আপনি মাঝরাতে একটা পরপুরুষের রুমে, তখন তারা কি ভাববে বুঝতে পারছেন তো? কি সব বলছেন আপনি? আমি কেন পরপুরুষের রুমে আসতে যাব? আমি তো এক মিনিট, আমি তো আজ রুম চেঞ্জ করেছি। হঠাৎ তের মনে পড়ে যায় রুম চেঞ্জ করার কথা। আজ তো ওর অন্য রুমে থাকার কথা আর এই রুমে জঙ্কুকের থাকার কথা। তে এখন বুঝতে পারছে যে ও কত বড় ভুল করেছে। এখন যদি কেউ জানতে পারে তে এই মাঝরাতে এই রুমে এসেছে, তাহলে তারা কি ভাববে? তে তুই এত বড় ভুল কি করে করলি? এখন আমি কি করব? এই খরগোশটাকে তো যাতা বলে ফেলেছি, কিন্তু এখন কি হলো ম্যাডাম? এখন চুপ করে আছেন কেন? ডাকেন সবাইকে। তে এখন কি বলবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ তে জঙ্কুককে ধাক্কা দিয়ে ওর উপর থেকে নিচে ফেলে দেয়। জঙ্কুক পড়ে যায় তের উপর থেকে। তে সেই সুযোগে বিছানা থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় রুম থেকে। জঙ্কুক তেকে এভাবে পালিয়ে যেতে দেখে হেসে ফেলে আর বিড়বিড় করেই বলে, ম্যাডাম তো দেখছি ভয়েই পালিয়েছে। অন্যদিকে তে তার রুমে এসে দরজা লক করে দিয়ে তার সাথে পিঠ ঠেকিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বিড়বিড় করে বলছে, যাক বাবা, এক বাচ্চা বেঁচে গেছি। কিন্তু ওই খরগোশটা যদি সবাইকে বলে দেয় তখন তোর কি হবে?
সকালবেলা সবাই ডাইনিং টেবিলে নাস্তা করছে, তেও নাস্তা করছে, কিন্তু একদম শান্ত। তেকে এত শান্ত থাকতে দেখে সুগা ব্যাপারটা কেন যেন হজম করতে পারছে না, কারণ এই 2 দিনে সে বুঝে গেছে এই মেয়ে শান্ত থাকার মেয়েই না। তবে কি এমন হলো যার কারণে এত চুপচাপ হয়ে আছে? এইদিকে তে একটু খাচ্ছে, আবার একটু জঙ্ককের দিকে তাকাচ্ছে। তে ভয় পাচ্ছে কাল রাতে যা হয়েছে সেটা আবার এই খরগোশটা কাউকে আবার বলে না দেয়। আর এইদিকে জঙ্কুক তের কাণ্ড দেখছে আর খাবার খাচ্ছে। বাঘিনীকে বিড়ালের মতো থাকতে দেখে ব্যাপারটা সে উপভোগ করছে। খালামণি, আই এম কামিং। মেইলি কণ্ঠস্বর শুনে সবাই পিছনে ফিরে তাকায়। জিন বেগম অবাক হয় জিমিনকে এখানে দেখে, আর বাকিরা সবাই অবাক চাউনিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে, আর মনে মনে ভাবছে এটা আবার কে। জিমিন, তুই এখানে? খালামণি, তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম আর কি। জিমিন কথাটা বলছে আর তের দিকে তাকিয়ে চোখ মারছে, সেটা দেখে তে একটু মুচকি হাসে। এদিকে আবার সেটা জঙ্কুক দেখে ফেলে। তের মুখের হাসি দেখে জঙ্কুক মনে মনেই বলে, ও তাহলে এই ব্যাপার, একা পারছে না বলে আর একজনকে ভাড়ায় নিয়ে এসেছে। জিমিন, এসেছো, ভালো করেছো। আসো আসো, একবারে আমাদের সাথে নাস্তা করে নাও। এই মেয়েটা কে আরেম? চিনলাম না তো। ও, তোদের তো বলাই হয় নাই, এটা হচ্ছে তোর ভাবির ছোট বোনের মেয়ে জিমিন। বাহ, মেয়েটি তো খুব সুন্দর। জিমিন তার কাঁধের ব্যাগটা সোফায় রেখে তের পাশে এসে বসে নাস্তা করার জন্য। জিমিন মিটিমিটি হাসছে, আর এদিকে তেও মিটিমিটি হাসছে। ওদের এমন হাসি দেখে জিন বেগমের ব্যাপারটা ঠিক লাগছে না। সপ্তাহখানেক আগেই তো এসে গেছে জিমিন, আবার এখন আসার মানে কি? হয়তো তেই ওকে আসতে বলেছে। আল্লাহ জানে এই দুইটা মিলে আবার কি ফোন দিয়ে আটে, সেটারই ভয় পাচ্ছে জিন বেগম। তা তোমার নাম কি মা? কোন ক্লাসে পড়ো? জি আন্টি, আমার নাম পার্ক জিমিন। আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ও, তুমি তো আবার আমাদের চিনো না, আমরা হলাম। সমস্যা নেই আন্টি, তে আমাকে আপনাদের কথা আগেই বলেছে। জিমিনের মুখে এমন কথা শুনে জিন বেগম তের দিকে রাগি চোখে তাকায়, আর তার বুঝতে বাকি থাকে না জিমিন হঠাৎ কেন এলো। এদিকে সুগা জঙ্কুক দুজনেই জিমিনের দিকে তাকিয়ে আছে। সুগা জিমিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে বলে, এ তো দেখছি তের থেকেও একদম উপরে। এরপরে সবাই টুকটাক কথা বলে। সবাই নাস্তা শেষ করে ডাইনিং টেবিল ছেড়ে উঠে যায়। তে জিমিনও তারা নাস্তা শেষ করে তাদের রুমে চলে আসে। জিমিন এসে বিছানায় শুয়ে পড়ে আর বলে, তে, তোর বিলাইটা কিন্তু হেব্বি সুন্দর, হ্যান্ডসাম, স্মার্ট, ড্রেসিং, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। জিমিনের মুখে এমন কথা শুনে তে রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, তোকে কি আমি এইসব বলার জন্য এখানে আসতে বলেছি জিমিন? তুই রাগ কেন করছিস তে? আমি তো জাস্ট বললাম আর কি। সত্যিই আমার বিলেটাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু তোর কেন পছন্দ হচ্ছে না আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর যদি এতই পছন্দ হয়ে থাকে তাহলে তুই বিয়েটা কর না জিমিন, মানা করছে কে? তের কথাটা শোনা মাত্রই জিমিন ঝটফট উঠে বসে আর বলে, সত্যি তে? সত্যি বলছিস তুই? তাহলে আমাকে একটু সেটিং করিয়ে দে না ওই বিলাইটার সাথে। তোর মতো বিয়ে পাগলি মেয়ে আমি কোথাও দেখিনি জিমিন। তোকে কি করার জন্য নিয়ে আসলাম আর তুই কি করছিস? ধুর, তোর সাথে কথা বলাই বেকার। এই বলেই তে জিমিনের উপর রাগ দেখিয়ে ওয়াশরুমে চলে যায়, আর এইদিকে জিমিন চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরে, এতে তো তোরই লাভ হবে তে, তোকে আর বিয়েটা করতে হবে না, আর আমারও একটা বয়ফ্রেন্ড হয়ে যাবে। তে, তুই কি আমার কথাটা বুঝতে পারছিস? জিমিনের কথাটা শেষ হতে না হতেই তে ওয়াশরুমের দরজা খুলেই বলে, বুঝতে পেরেছি আপা, দয়া করে এখন আপনার মুখটা বন্ধ করুন, তা না হলে সবাই জেনে যাবে আপনি বিয়ে পাগলি মেয়ে। কথাটা শেষ করেই তে আবারও ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। তের এমন কাণ্ড দেখে জিমিন হা করে তাকিয়ে থাকে। তবে জিমিন খুব খুশি হয় তে রাজি হয়েছে দেখে, আর সেই খুশিতে বিছানায় আবারও গড়াগড়ি করতে শুরু করে। কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তেকে ওয়াশরুম থেকে বের হতে দেখেই জিমিন বারবার করে বলছে নিচে যাবার কথা, কিন্তু তে বের হতে চাচ্ছে না। জিমিন অনেক জোর করে তেকে নিয়ে নিচে চলে আসে। জিমিন নিচে আসতেই দেখতে পায় লিভিং রুমে বসে সুগা টিভি দেখছে। সেটা দেখে জিমিন খুশি হয়ে যায়, আর তের কানের কাছে এসে ফিসফিস করেই বলে, তে, তোর জিজু তো এখানে একাই বসে আছে। আচ্ছা, আমি একটু তার কাছে যাই আর পরিচয় পর্বটা একটু সেরে আসি। তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জিমিন নিজের চুল আর ওড়না ঠিক করতে করতে সুগার কাছে চলে আসে, আর এসেই বলে, হাই, আমি জিমিন, আর আপনি? সুগা টিভির দিক থেকে চোখ সরিয়ে জিমিনের দিকে একবার তাকায়, আবারও জিমিনের থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। সুগা কিছু বলছে না দেখে জিমিন মনে মনেই বলে, এই বিলাইটার দেখছি অনেক ভাব। যাই হোক, আমার নামও জিমিন, এই ভাব কতক্ষণ ধরে রাখতে পারে সেটা আমিও দেখব। জিমিন এসব মনে মনে ভেবে সোফায় বসে পড়ে, একদম সুগার পাশ ঘেঁষে। সুগা চমকে যায়, জিমিনের দিকে ফিরে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেটা দেখে জিমিন বলে, সরি, আসলে আপনি যে কথা বলতে পারেন না সেটা হয়তো তে আমাকে বলতে ভুলে গিয়েছে,
তাই আপনার নামটা জিজ্ঞাসা করে ফেলেছি। আপনি কিছু মনে করিয়েন না, ঠিক আছে? জিমিনের মুখে এমন কথা শুনে সুগা বুড়োকুসকি বলে, আপনাকে কে বলেছে আমি কথা বলতে পারি না? ও মা, আপনি কথা বলতে পারেন? আমি তো ভেবেছিলাম আপনি কথাই বলতে পারেন না। নিজের মুখে হাত দিয়ে অবাক হওয়ার অভিনয় করে জিমিন কথাটা বলে। জিমিনের এমন ভঙ্গিমা দেখে সুগা মনে মনেই বলে, এ তো দেখছি আজ তো একটা ড্রামা কুইন। এইদিকে তে একই জায়গায় দাঁড়িয়ে আছে। জিমিনের এমন অভিনয় দেখে তে মনে মনেই বলে, হায় রে, যাকে দিয়ে ভূত ছাড়াবো ভাবছি আর তাকেই যদি ভূতে ধরে তাহলে যা হয় আর কি। মিস্তে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মনোযোগ দিয়ে কি ভাবছেন? তে চমকে যায়, তড়িঘড়ি করে পিছনে ফিরে তাকায়। এই খরগোশ বেটা ওর পিছনে কখন আসলো সেটা তো ও খেয়ালই করেনি। তে জঙ্কুকের দিক থেকে চোখ সরিয়ে আমতা আমতা করেই বলে, কিছু না। তে আর দাঁড়ায় না, সোজা চলে যায় কিচেনে, তার মায়ের কাছে। অবশ্য আয়ু বেগমও কিচেনেই আছেন। এরপর দুপুরে লাঞ্চ করে যার যার রুমে চলে যায়। জঙ্কুক সুগা বিকেলবেলা বাইরে ঘুরতে বের হয়েছিল। বাহির থেকে এসে জঙ্কুক ফ্রেশ হয়ে এক কাপ কফি আর ল্যাপটপ নিয়ে রুমেই বসে। আর সুগা চলে যায় ছাদে, হাতে এক কাপ কফি নিয়ে। সেটা আবার দেখে ফেলে জিমিন, যে সুগা ছাদে যাচ্ছে। সেটা দেখে জিমিন খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলে, ও আমার সাদা বিড়ালের ছানা, আমিও আসতেছি তোমার সাথে ইয়ে করতে, মানে প্রেম করতে। জিমিন রুমের দরজার কাছে দাঁড়িয়ে এসব ভাবছে আর লজ্জায় তার গাল দুটো যেন লাল হয়ে যাচ্ছে। তে ঘুমিয়ে পড়েছে, কারণ কাল রাতে তার ভালো ঘুম হয়নি। তাই জিমিন একা একা রুমে বসে কি করবে, তাই বাইরে বের হয়ে এসেছে। সুগাকে দেখার পর থেকে জিমিন বিয়ে, বাসরাত, বাচ্চা কাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলেছে। যাই হোক, জিমিনও এক কাপ চা নিয়ে ছাদে চলে আসে। আর এসেই দেখতে পাই সুগা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর আশেপাশের পরিবেশটা দেখছে। পরিবেশটা তখন সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত। আকাশের রং ধীরে ধীরে বদলাচ্ছে, হালকা নীল থেকে কমলা, লালচে সোনালি আবার ঢেকে যাচ্ছে চারদিক। সূর্যের শেষ আলো এসে পড়েছে ছাদে আর হালকা বাতাসে গাছ হয়ে যাচ্ছে। সুগা সেটাই উপভোগ করছে। আরে আপনিও এখানে? আমি তো ভাবতেই পারিনি যে আপনি এখন এখানেই থাকবেন। জিমিন কথাগুলো বলতে বলতে সুগার দিকে এগিয়ে আসতে থাকে। সুগা জিমিনের কণ্ঠস্বর শুনে পিছনে ফিরে তাকায় আর হালকা হেসে বলে, কফি খেতে খেতে চলে আসলাম। তা আপনি এখানে কি করছেন আমার শালি সাহেবা? সুগার মুখে এমন শালি ডাক শুনে জিমিনের মুখটা একদম শুটকি মাছের মতন হয়ে যায়। যাকে মন দিয়ে বসে আছে জিমিন, আর সে কিনা ওকে শালি ডাকছে। জিমিনের মনে হচ্ছে ওর হৃদয়টা ভেঙে খান খান হয়ে এখনই পড়ে যাবে। তার আগে জিমিন বুকে হাত রাখে, হৃদয়টা পড়ে যাওয়ার আগে বাঁচায়। আহ দুলা ভাই, এত সুন্দর করে কেউ শালি বলে ডাকে? আর একটু হলেই তো আমার হাতটা বেরিয়ে আসতো। কি বলেন শালি সাহেবা? হার্ট এত দুর্বল হলে চলবে? এর থেকেও তো বড় বড় ঘটনা ঘটতে পারে, তখন কি করবেন? শালার বেড়া, আমি তোর কোন জন্মের শালি লাগি? হ্যাঁ, আমি তোর বউ হব, বউ, শালি না। তাই শালি না ডেকে বউ ডাকলেই তো পারিস। কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে কি ভাবছেন শালি সাহেবা? ভাবছি শালি মানেই তো আধা ঘরওয়ালি, তাই আমার হাতটা না হয় আপনি সামনে রাখবেন। তাই বুঝি? তাই। ও ভালো কথা। আমার বউটাকে দেখছি না যে, কোথায় সে? আমি তাকে খুব মিস করছি। এই যে মশাই, এত বউ বউ করিয়েন না তো। তে তো এখনো আপনার বউ হয়নি, সো একটু মিস কমই করেন। বিয়েটা হোক, তারপরে না হয় মিস করবেন। কথাটা জিমিন রাগে গাল ফুলিয়ে ফুলিয়ে বলে। কেন যেন জিমিনের কাছে ভালো লাগলো না তেকে বউ ডাকাটা। জিমিনের কথা শুনে সুগা উত্তরে বলে, আজ হোক বা কাল বিয়েটা তো হবেই, তাই না? তাই আগে থেকেই বউ ডাকার অভ্যাস করছি, এই আর কি। কেন, আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? না না, আমার কেন প্রবলেম হবে, শুধু তো ভিতরটা জ্বলছে। শেষের কথাটা জিমিন মনে মনেই বলে। আচ্ছা যাই, অনেক সময় ধরে আমার বউটাকে দেখছি না, এখন একটু দেখে আসি। একটু লাজুক হেসেই কথাটা বলে সুগা ছাদ থেকে নেমে যায়। এদিকে জিমিন সুগার চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, সেগুড়ে বালি, তের সাথে আপনার কখনোই বিয়ে হবে না। আর আমি যে করেই হোক আপনাকে পটিয়ে নিব, দেখে নিয়েন। মাঝে কেটে যায় আরো একটি দিন। জিমিন সুগার পিছনে ছাড়ছে না। তে আর জিমিন দুজনে মিলে একটার পর একটা প্ল্যান করেই যাচ্ছে, কিন্তু সব প্ল্যানগুলোতে ব্যর্থ হচ্ছে। সন্ধ্যাবেলা তে জিমিন রুমে বসে আছে, একটু পর পর দরজায় হুকি ঝুঁকি মারছে সুগা কখন উপরে আসে সেটা দেখার জন্য। এরই মধ্যে জিমিন দেখতে পায় সিঁড়ি দিয়ে সুগা এইদিকেই আসছে। জিমিন দৌড়ে তের কাছে এসেই বলে, তে, বিলাইটা এইদিকে আসতেছে, তো শুরু কর। তে দরজার দিকে তাকিয়ে একটা ছায়ার মতো দেখতে পায় আর তখনই বলতে শুরু করে, না জান না, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, বিশ্বাস করো। আমি তোমাকে না পেলে মরেই যাব আমি। তে জানো, তুই মরে যাবি মানে? কি বলছিস এসব? হ্যাঁ জান,
মরে যাব। আর যদি ওই ব্যাটার সাথে আমার বিয়ে হয়েও যায় তবে সে আমার মন পাবে কিন্তু দেহ পাবে না। আরে গাদি, কি বলছিস তুই? দেহ পাবে, মন পাবে না? পাশ থেকে জিমিন ফিসফিস করেই কথাটা বলে। থুক্কু জান, দেহ পাবে কিন্তু মন পাবে না। জানু, তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। শালা তুই চুপ থাক। জান, আমি এখন রাখছি। তোমার সাথে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো, কি করে বাঁচবো বলো? আমি তোমাকে পরে কল করছি, এখন রাখছি জান। এই বলিতে কলটা কেটে দেয়। তেজিমিন দুজনেই তাকিয়ে আছে দরজার সামনে ছায়াটার দিকে। তের কথা শেষ হলেই ছায়াটাও সরে যায়। সেটা দেখে তেজিমিন অনেক খুশি হয়ে যায়। দুজনে রুমের মধ্যে উড়াদুড়ে ডান্স করতে শুরু করে। ਸਾਡੀਆਂ ਧੁੰਮਾਂ ਪੈ ਗਈਆਂ ਤੂੰ ਚੰਡੀਗੜ੍ਹ ਤੋਂ ਆਈ ਨਹੀਂ ਦੇਖ ਕੇ ਮੋਟੇ ਫਰਦੇ ਨੇ ਖੜੇ ਚੌਂਕਾਂ ਵਿੱਚ ਸਪਾਹੀ ਨਹੀਂ ਰੋਟੀ ਤੇ ਕਾਲਾ ਦਿਲ ਕੁੜੀਏ, ਰੋਟੀ ਤੇ ਕਾਲਾ ਦਿਲ ਕੁੜੀਏ, ਜੋ ਦਾਗੇ ਤਨ ਤੇ ਟੁਕੜੇ ਨੇ ਤੈਨੂੰ ਕਾਲਾ ਨੱਚਣਾ। এভাবে খুশিতে ওদের রাতটা পার হয়ে যায়। 5 দিন হলো তেজিমিন ভার্সিটিতে যায় না, কিন্তু আজ যেতেই হবে। জিমিনেরও সেম অবস্থা। তে ভার্সিটিতে যায়নি দেখে জিমিনও যায়নি, তাই আজ ভার্সিটিতে যাবে। তেজিমিন নাস্তা করে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়। ভার্সিটিতে চলেও যায়। সেটা সুগা জঙ্কুক দুজনে কেউ দেখেনি। তখন তারা তাদের রুমে ছিল। প্রায় 2-3 ঘন্টা পর সুগা জঙ্কুকের মনে হচ্ছে বাড়িটা খুব শান্ত। ব্যাপারটা ঠিক তাদের হজম হচ্ছে না। বোঝার জন্য দুজনেই লিভিং রুমে চলে আসে। সোফায় বসে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কে কোথায় আছে। জিন বেগম, আয়ু বেগম দুজনেই কিচেনে। আর এম সাহেব আর জিহব সাহেব নাস্তা করে বাইরে গেছে। তা ওরা জানে, কিন্তু আর দুজন কোথায়? কোনো সারা শব্দ পাচ্ছে না কেন? ওরা তো চুপচাপ থাকার মেয়ে না, সেটাই জঙ্কুক সুগা বুঝতে পারছে না। ভাবি, আপনি যাই বলুন না কেন, মেয়ে দুটো বাড়িতে নেই, তাই আমার কেমন যেন ভালো লাগছে না। ওরা সামনে টুনটুনি পাখির মতো ঘুরঘুর করে, সেটাই আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই কয়দিন ওরা বাড়িতে ছিল, আজ নাই তো, তাই আপনার এমন লাগছে। কিন্তু আমার অবস্থা দেখুন, মেয়েটা ভার্সিটিতে গেলে আমি একা থাকি, তবে বিকেল হলেই তো মেয়েটা বাড়িতে এসে পড়ে। যখন বিয়ে দিয়ে দিব তখন আমার কি হবে সেটা ভাবলেই আমার কলিজাটা ছিঁড়ে যায় ভাবি। জিন বেগমের চোখে পানি চলে আসে। আয়ু বেগম বুঝতে পারে জিন বেগমের কষ্টটা, তাই সান্ত্বনা দিয়েই বলেন, ভাবি, মন খারাপ করিয়েন না। আপনাদের তো ঢাকায় বাড়ি আছে, তাও তো আমাদের বাড়ির থেকে বেশি দূরে না। তখন না হয় আপনারা ঢাকায় থেকে যাবেন, আর যখন খুশি মেয়েকে দেখতেও আসতে পারবেন। আপনি ঠিক বলেছেন ভাবি, আপনার ভাইকে বলে দেখবো সে কি করে। আপনি চিন্তা করিয়েন না, ভাইকে দরকার হলে আমি রাজি করাবো। আয়ু আর জিন বেগমের কথোপকথন জঙ্কুক শুনে ফেলে আর বুঝতে পারে তে আর জিমিন ভার্সিটিতে। এরই মধ্যে আর এম সাহেব আর জেহব সাহেব চলে আসে বাজার নিয়ে। জেহব সাহেব অনেক খুশি। টাটকা টাটকা সবজি আর মাছ কিনে কিচেনে বাজারগুলো রেখে তারাও সোফায় এসে বসে। তখনই জঙ্কুক দাঁড়িয়ে আর এম সাহেবকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, তে জিমিন কোন ভার্সিটিতে পড়ে? ভার্সিটির নাম কি? জেহব সাহেব জঙ্কুকের মুখে এমন কথা শুনে একটু অবাক হলেও তিনি কিছু বললেন না। তবে আর এম সাহেব হাসি মুখেই বলেন, সরওয়ার্দী ভার্সিটি অ্যান্ড কলেজ। কেন বাবা, তুমি নাম জেনে কি করবে? তেমন কিছু না আঙ্কেল, একটু ঘুরে দেখতাম আর কি। সুগা পাশ থেকেই কথাটা বলে ওঠে। সেটা শুনে আরিফ সাহেব আবারও বলেন, ও আচ্ছা, যাও তাহলে। ওখানকার কলেজের প্রিন্সিপাল আমি। তোমরা আসবে বলে আমি 7 দিনের ছুটি নিয়েছি। তা না হলে আমি তোমাদের ঘুরিয়ে নিয়ে আসতাম। সমস্যা নেই আঙ্কেল, আমরা একাই যেতে পারবো। এই বলেই সুগা আর জঙ্কুক দুজনেই বাড়ি থেকে বের হতেই নাই। ঠিক তখনই আরিফ সাহেব আবারও বলেন, সুগা, জঙ্কুক, কোথাও কোনো সমস্যা হলে আমাকে কল করো, কেমন? সুগা জঙ্কুক আচ্ছা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এইদিকে তে জিমিন বেগম মিলে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে গল্প করছে আর আইসক্রিম খাচ্ছে। জানু, এটা কিন্তু ঠিক না। তুই একাই স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম খাচ্ছিস আর আমরা শুধু ভ্যানিলা। তোর থেকে তো একটু আমাদের শেয়ারও করতে পারিস, তাই না বল জিমিন? তুই তো জানিস বেগম, তে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম পেলে আমাদের তো ভুলিয়ে যায়। আমি আর কি বলবো বল। থাক জানু, মন খারাপ করিও না। আজ যখন স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম আর নেই, তাই আজ একটু শেয়ার করতেই পারি, কি বলো? এই বলিতে আইসক্রিমটা বেগমের দিকে এগিয়ে দেয়। বেগম খুশি মনে আইসক্রিমটা নেওয়ার জন্য হাত বাড়ায়। ঠিক তখনই কেউ একজন তের হাত ধরে নিজের দিকে টান দিয়ে আইসক্রিমটা মুখে নেয় আর একটু খেয়েই বলে, ছি, এটা কি কোনো খাওয়ার জিনিস হলো নাকি? কি বাজে টেস্ট। সবাই অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে এবং কি সুগাও। জঙ্কুক হঠাৎ এমন কিছু করবে সেটা কেউ ভাবতেও পারেনি। এদিকে তে রাগে ফুঁসছে।
এই একটাই স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম ছিল। এখনও কি করবে বুঝতে পারছে না, ফেলে দিলেও তো আর নিতে পারবে না। তে আইসক্রিমের দিকে তাকিয়ে তাকিয়ে এসব ভাবছে। সেটা মনে পড়তেই তে রাগ উঠে যায় আর জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কি করলেন আপনি এটা? আমার আইসক্রিমটা কেন নষ্ট করলেন? হ্যাঁ তাই তো, আপনি আমার জানুর আইসক্রিমটা কেন খেলেন? আর আপনিই বা কে? বেগমের মুখে জানু কথাটা শুনতেই জঙ্কুকের চোখে রাগের আভা ফুটে উঠল। এক দৃষ্টিতেই বেগমের দিকে তাকিয়ে আছে। তখনই সুগা জঙ্কুকের হাত ধরে ফেলে আর তাকে শান্ত করার জন্যই বলে, জঙ্কুক তুই কি ভুলে গিয়েছিস এখানকার প্রিন্সিপাল আরেম আঙ্কেল? এখানে আর ঝামেলা করিস না, চল ওদের নিয়ে পাশে চলে যাই। জঙ্কুক একটু শান্ত হয়, কারণ আরেম সাহেব এখানকার প্রিন্সিপাল বলে, তাই কোনো ঝামেলা করতে চায় না। তাই হঠাৎই তের হাত ধরে টেনে নিয়ে যায়। সেটা দেখে তে বলে ওঠে, আপনি আমার হাত ধরেছেন কেন? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়েন বলছি। জঙ্কুক কোনো কথা বলে না, তেকে নিয়ে গাড়ির ব্যাক সিটে উঠে বসে। তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও গাড়িতে উঠে বসো। জিমিনও কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে, সুগাও বসে। জিমিন গাড়িতে উঠতেই সুগা গাড়ি ড্রাইভ করতে শুরু করে। জিমিন কিছুই বুঝতে পারছে না এখানে কি হলো। আর এই দিকেতে আইসক্রিম নিয়ে ভাবছে ফেলে দিবে না খাবে। অনেক ভেবে আইসক্রিমের উপরের কিছু অংশ ফেলে দিয়ে খেতে শুরু করলো। আর সেটাই জঙ্কুক তাকিয়ে তাকিয়ে দেখছে। জঙ্কুকের চোখে রাগ নেই, সে এখন একদম শান্ত। 20 মিনিটের মধ্যে তারা বাড়িতে চলে আসে। কারো মুখেই কোনো কথা নেই। সুগা গাড়ি পার্কিং করে নেমে যায়, জিমিনও নেমে যায় আর বাড়ির ভিতরে চুপচাপ হাঁটতে শুরু করে। তেও গাড়ি থেকে নামে, গাল ফুলিয়ে ফুলিয়ে। জঙ্কুকও নামে, তে সামনে হাঁটছে আর জঙ্কুক পিছনে। তে দরজার সামনে আসতেই জঙ্কুক থেকে টান দিয়ে দেয়ালের সাথে পিন করে ধরে। তে চমকে যায়, জঙ্কুকের দিকে তাকায়। তে কিছু বুঝে ওঠার আগেই জঙ্কুক তের উষ্ঠজোড়া দখল করে নেয়। তের চোখ বড় বড় করে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক তের উষ্ঠজোড়া ছেড়ে দিয়ে ফিসফিস করে বলে, এবার মনে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম টেস্ট একদম পারফেক্ট। কথাটা বলেই জঙ্কুক বাঁকা হেসে নিজের ঠোঁট মুছতে মুছতে ঘরের ভিতরে চলে যায়। আর এই দিকেতে নিজের ঠোঁটের উপরে হাত রেখে বিড়বিড় করেই বলে, আমার জীবনের প্রথম কিস। এত বছর ধরে যত্ন করে রেখেছিলাম আমার জামাইকে দিব বলে, আর এই বেটা কি করলো? জোর করে নিয়ে নিল। এখন আমার কি হবে? সন্ধ্যাবেলা সুগা রুমে বসে ফোনে স্টক করতেছিল। ঠিক তখনই জেহব সাহেব তার রুমে আসে। সেটা দেখে সুগা উঠে বসে, ফোনটা রেখে জেহব সাহেবের দিকে তাকিয়েই বলে, বাবা তুমি এখানে, কিছু কি বলবে? হ্যাঁ বলবো। কথা হলো তোমরা তো হুট করেই আজ বিয়ের কথা বললে। অবশ্য তাতে আমি খুশি, তবে আমি আবারও জানতে চাই আমাদের সিদ্ধান্তে তুমি কি রাজি? না মানে কোনো অসুবিধা থাকলে বলতে পারো। না বাবা, আমার কোনো সমস্যা নেই, তোমরা যেটা সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি। আমি জানি সেটা, তুমি আমাদের কথা কখনোই ফেলবে না। আমি খুব খুশি হয়েছি তোমার কথা শুনে। তাহলে আমি এখন যাই, বিয়ের আয়োজন করতে হবে তো। কথাটা বলে জেহব সাহেব চলে যেতে নাই, কিন্তু কিছু দূর যেতেই আবারও দাঁড়িয়ে যায় আর সুগার দিকে তাকিয়েই বলেন, ওহ ভালো কথা, আমি তো তোমাকে জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছি। আচ্ছা তোমার কি তেকে পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, কেন পছন্দ হবে না? তেই মিষ্টি একটা মেয়ে, ওর বাচ্চামাগুলো খুব ভালো লাগে। জিহব সাহেব সুগার কথা শুনে মুচকি হেসে রুম থেকে চলে যায়। সুগার একটু মুচকি হাসে। এইদিকে জঙ্কুক রুমে শুয়ে আছে। তখনই আয়ু বেগম রুমে চলে আসে। জঙ্কুক সেটা দেখে উঠে বসে। আয়ু বেগম জঙ্কুকের কাছে এসে বেডের উপরে বসেন আর জঙ্কুকের দিকে তাকিয়েই বলেন, কি ব্যাপার, হুট করে আজ বিয়ে করার সিদ্ধান্ত নিলে যে? কিছু কি হয়েছে, নাকি মেয়ে দেখে বেশি পছন্দ হয়েছে? কি বলতে এসেছো সেটা বলো আগে। জঙ্কুক তার মুখের গাম্ভীর্য ভাব রেখে কথাটা বলে। আয়ু বেগম সেটা দেখে মুচকি হেসেই বলেন, আচ্ছা বাবা বলছি, জিমিনকে তোর কেমন লাগে তা তো বললি না। ভালো, মেয়েটা একটু বেশি চালাক, তবে মনটা ফ্রেশ। ঠিক বলেছিস জঙ্কুক, আমারও জিমিনকে খুব পছন্দ হয়েছে। তার মানে আজ রাতেই বিয়েটা হচ্ছে। আজ রাত মানে আজ রাতেই। ওকে বাবা ওকে। আচ্ছা আমি একটু ওইদিকে দেখে আসি জিমিনের বাড়ির লোক আসছে কিনা। এই বলে আয়ু বেগম জঙ্কুকের রুম থেকে বের হয়ে যায়। এইদিকে তেজিমিন রুমে বসে আবারও প্ল্যান করছে কিভাবে সুগাকে পটানো যায়। এরই মধ্যে জিন বেগম রুমে চলে আসে। তেজিমিন এখনই এগুলো পরে নে, বেশি দেরি যেন না হয়। তেজিমিন চমকে যায়। জিন বেগমের কণ্ঠ শুনে ওরা ভয়ে ভয়ে জিন বেগমের দিকে তাকায় আর মনে মনে ভাবে, আল্লাহ গো, মা আবার কিছু শুনে ফেলেনি তো। তবে ওরা দুজনে একটু অবাক হয় জিন বেগমের হাতে শাড়ি গহনা দেখে। কি হলো, কথা কি তোদের কানে যাচ্ছে না নাকি? এগুলো ধর আর ঝটপট পরে নে। জিমিনদের হাতে শাড়ি গহনা দিতে দিতে জিন বেগম কথাটা বলেন। জিন বেগমের কথা শুনে তে তার মায়ের দিকে পুরো কুচকি তাকিয়ে বলে, এগুলো পরবো মানে? হ্যাঁ তাই তো, এইগুলো আমরা এখন পরবো কেন? আমরা কি কোথাও ঘুরতে যাব খালামণি?
জি না, আজ আপনাদের বিয়ে, তাই এগুলো পরবেন। বিয়ের কথাটা শোনা মাত্রই তেজিমিনের চোখ বিস্ময় বড় হয়ে যায়। ঝটপট দাঁড়িয়ে বলে, বিয়ে মানে? আমি এই বিয়ে কিছুতেই করব না। তোমরা আমার একবারও মতামত না নিয়ে, আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছো। ঠিকই তো খালামণি, তের মতামত না নিয়ে, তেকে না জানিয়ে তোমরা কিভাবে বিয়ে ঠিক করতে পারলে? তোমাকে এত পাকনামি করতে হবে না মা, শুধু আজ তের বিয়ে না, তোমারও বিয়ে। হঠাৎই পরিচিত কণ্ঠস্বর শুনে তেজিমিন দুজনেই দরজার দিকে তাকায়। মা, তুমি এখানে? আর কখনই বা আসলে? তোমাকে এত কিছু জানতে হবে না, তোমার খালামণি যা বলেছে তাই করো। এগুলো নিয়ে এক্ষুনি তৈরি হয়ে আসো। মা, কি বলছো এসব? আমার বিয়ে, অথচ আমি কিছু জানি না। কার সঙ্গে বিয়ে, ছেলেটাকে আমার পছন্দ হয় কি হয় না তাও জানি না। হুট করে এসে বলছো উচ্চরিতার বিয়ে, এটা কেমন কথা মা? ছেলেকে তুই দেখেছিস আর ভালো করেই চিনিস, তাই এত প্রশ্ন না করে এগুলো পড়ে নে। আমি চিনি মানে? কে সে? হ্যাঁ, তোর জেহপ আঙ্কেলের ছেলের বন্ধু। ছেলেটা খুব ভালো, আমারও ভালো লেগেছে, তাই হ্যাঁ করে দিয়েছি। ইয়ঞ্জন বেগমের কথাটা শুনে তে জিমিনের দিকে তাকায়। জিমিন তের দিকে তাকায় আর দুজনেই একসাথে চিৎকার করে ওঠে, না, আমরা এই বিয়ে কিছুতেই করতে পারবো না। প্লিজ মা, তোমাদের পায়ে পড়ি। ও খালামণি, তোমরা একটু বোঝার চেষ্টা করো না। আমরা এই বিয়েটা করতে পারবো না এই বিয়ে। ও মা, মা, আমি এই বিয়েটা কিছুতেই করতে চাই না মা, কিছুতেই না। তুমি যে করে হোক বিয়েটা আটকাও মা, আমি কিছুতেই এই বিয়ে করবো না। প্লিজ মা, আমাকে এই বিয়ে দিও না। তেজিমিন দুজনেই একই কথা বলছে, কিন্তু জিন বেগম ইয়ঞ্জন বেগম ওদের কথা শুনছে না, বরং তাদের জোর করে সাজিয়ে দিতে শুরু করে। ওদের সাজানো শেষ হলেই কাজে চলে আসে। ঘরোয়াভাবেই তাদের বিয়েটা সম্পন্ন করা হয়। এখানে শুধু 3 ফ্যামিলি আর কাজী ছাড়া অন্য কেউ ছিল না। অবশ্য তেজিমিন কিছুতেই কবুল বলতে চাইছিল না, কিন্তু সবাই ওদের ধমক দিয়ে দিয়ে মুখ থেকে কবুল বের করিয়েছে। তে এখন বসে আছে তার নিজের রুমে, আর এইদিকে জিমিন বসে আছে তের নতুন রুমে। জিমিন বসে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে আর ভাবছে, সত্যি আমি সুগাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কি করে দেখবো? এই বিয়েটা আমি মানি না, কিছুতেই না। জিমিনের ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ শুনতে পায়। জিমিন সঙ্গে সঙ্গেই চোখের পানি মুছে অন্যদিকে ঘুরে বসে। এইদিকে লোকটা দরজা ভালোভাবে লাগিয়ে বেডের উপর এসে বসে। লোকটা বেডের উপরে বসেছে সেটা জিমিন বুঝতে পেরেই ছটপট বলতে শুরু করে, দেখুন মিস্টার জিয়ন জংকুক, আমি এই বিয়ে মানি না। আমি আপনাকে হাজবেন্ড হিসেবে মানতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। তাই যত দ্রুত সম্ভব আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। তাই আপনি আমার থেকে দূরে থাকুন। আপনি ঠিকই বলেছেন শালি সাহেবা, আমিও একজনকে ভালোবেসে ফেলেছি। উফ, এখন তো আবার সে বেয়ান লাগে, ও আবার বউ লাগে। এখন কোনটা রেখে কোনটা রাখি বুঝতে পারছি না। জিমিন একটানে তার ঘোমটাটা টেনে খুলে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকায়। জিমিন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের ব্যক্তিটার দিকে। ওর মাথায় তো এখন কিছুই ঢুকছে না। রুম বদল হলো নাকি বর বদল হলো সেটাই বুঝতে পারছে না জিমিন। আর এইদিকে সুগা জিমিনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আপনি এখানে? আপনি এখানে কেন? আপনার তো এখন এর কাছে থাকার কথা। আস্তাগফিরুল্লাহ, আমার বউ কয় কি? আমি কেন অন্য বেডের বউয়ের রুমে যাব আমার বউ থাকতে? জিমিন অবিশ্বাস্য চোখে সুগার দিকে তাকিয়ে আছে। এই কি সেই সুগা যাকে জিমিন চিনতো? এক মিনিট, আপনি কি জেহপ আঙ্কেলের ছেলে না? সুগার মুখটা সাথে সাথে মলিন হয়ে যায় আর ছোট্ট করে উত্তরে বলে, না। না মানে? মানে আমি জঙ্কুকের বন্ধু। আপনি জঙ্কুকের বন্ধু? কিন্তু আপনি তো... তুমি হয়তো ভাবছো আমি জঙ্কুকের বাবা মাকে কেন বাবা মা ডাকি। আসলে আমার মা বিদেশি, বাবা বাংলাদেশি। আমার মা মারা যায় যখন আমার 8 বছর বয়স। বাবার সাথে জার্মানিতে ছিলাম, তখন আমার জঙ্কুকের সাথে দেখা হয়। 4 বছর আগে আমার বাবাও মারা যায়। আমি একা হয়ে পড়ি, সেটা দেখে জঙ্কুক তার সাথে বাংলাদেশে নিয়ে আসে। এরপর থেকেই আমি তাদের আরেক সন্তান হয়ে উঠি। তারা আমার গার্ডিয়ান হয়। আমি তাদেরকেও আমার বাবা মা মনে করি এবং আমার বিজনেসও এখান থেকে দেখাশোনা করি। সুগার কথাটা শেষ হতে না হতেই জিমিন সুগাকে জড়িয়ে ধরেই বলে, আমি আর কিছু জানতে চাই না, আর কিছু শুনতেও চাই না। আমি শুধু জানি তুমি শুধু আমার। জিমিনের কথা শুনে সুগা মুচকি হেসে জিমিনকে জড়িয়ে ধরেই বলে, জানো জিমিন, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিন তোমাকে দেখে আমার আপন আপন লেগেছিল। মনে হয়েছিল তুমি আমার খুব কাছের কেউ। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তুমি আমার চাচাতো বোন, আই মিন কাজিন। সুগার মুখের কথা শুনে জিমিন সুগাকে ছেড়ে দিয়ে বুড়ো কুসকে সুগার দিকে তাকিয়েই বলে, কাজিন মানে? আমার বাবা তো একাই, তার তো কোনো ভাই বোন নেই। তাহলে তুমি আমার কাজিন হলে কি করে? সুগা একটু মুচকি হাসে আর বুঝতে পারে
ও যতটুকু জানে জিমিন তার কিছুই জানে না। আসলে আমার বাবা লি জংসুক তোমার বাবা মানে সুবিন আঙ্কেলের বড় ভাই। কি, তোমার বাবা আমার বাবার বড় ভাই? হ্যাঁ জিমিন, আমার বাবা বিদেশি মেয়েকে বিয়ে করেছে দেখে দাদা দাদি মেনে নেয়নি, তাই আমার বাবা রাগ করে আর কোনোদিন বাংলাদেশে আসেনি। এই ব্যাপারে তুমি তাই কিছুই জানো না। আমার বাবা জানে তুমি তার বড় ভাইয়ের ছেলে? জানি। 2 দিন আগে আমাদের কথা হয়েছে, আর তখনই আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। তারাও রাজি হয়ে গেছে, তাই তো আজ আমাদের বিয়ে হলো। তার মানে সবাই আগে থেকেই জানে আমাদের বিয়ের কথা? হ্যাঁ, সবাই জানে, শুধু তুমি আর তে জানতে না। কি, আমাদের সাথে এত বড় ধোঁকা? আমি তেকে কল করে এখনই জানিয়ে দেব যে তোমরা প্ল্যান করে আমাদের সাথে এমন করেছো। সুগা একটু মুচকি হেসে জিমিনকে একটানে নিজের কাছে নিয়ে আসে আর বুকের মাঝে জড়িয়ে ধরেই বলে, তোমাকে কিছু জানাতে হবে না বউ, যার বউ সেই জানিয়ে দিবে। তুমি আমার কাছে আসো, তোমাকে একটু আদর করি। ছোটবেলায় তো আদর করতে পারি নাই, এখন না হয় সুদে আসলে তা বুঝিয়ে দিব। সামলাতে পারবা তো বউ? জিমিনের গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। দূরে বসে তো যা কিছু বলা যায়, কিন্তু কাছে আসলে তো হার্টবিট বেড়ে যায়। জিমিনের এখন খুব লজ্জা লাগছে। এখন কি করবে, ও কোথায় পালাবে বুঝতে পারছে না। হায় আল্লাহ, বিয়ে করতে করতে করলাম চাচাতো ভাইকে। কথাটা জিমিন মনে মনেই বলে। এইদিকে সুগা জিমিনের দিকে তাকিয়ে মুচকি হেসেই বলে, এই কয়দিন তো আমার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে গেছিলে, মনে হচ্ছে স্বপ্নে বাসরও সেরে ফেলেছ। তো এখন কি হলো? এখন কেন লজ্জা পাচ্ছ? তুমি তো দেখছি একটু বেশি অসভ্য। এর আগে তো তোমাকে দেখে মনে হতো ভাজা মাছটা উল্টে খেতে জানো না। এখন তো দেখছি ঠোঁট কাটা। আরে বউ, এতদিন তো শুধু জঙ্গকের জন্য কিছু করতে পারি নাই। তোমার এই ফোলা ফোলা ঠোঁট কতবার যে কামড়ে দিতে ইচ্ছে করছে, নিজেকে কত কষ্ট করে কন্ট্রোল করতে হয়েছে সেটা শুধু আমিই জানি। তবে আজ আর ছাড়ছি না বউ। সুগা কথাটা শেষ করতে না করতেই জিমিনের ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। প্রথমে জিমিন একটু চমকে গেলেও তারপরে আস্তে আস্তে সুগার তালে তাল মেলাতে শুরু করে। তার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে, তাকে কি আর ছেড়ে দেওয়া যায়? এইদিকে তে রুমের ভিতরে পায়চারি করছে, কি করবে বুঝতে পারছে না। তে এই বিয়েটা কিছুতেই মানতে পারছে না। যে করেই হোক পিলাইটার কাছ থেকে জোর করে হলেও ডিভোর্স নিতে হবে, দরকার হলে ভয় দেখিয়ে নেবে। তে তার হাতে থাকা ছুরিটার দিকে তাকিয়ে তাকিয়ে এসব ভাবছে। ঠিক তখনই রুমের দরজা খোলার শব্দ শুনতে পায়। পিছনে ঘুরে দাঁড়িয়ে পায়ের শব্দ অনুসরণ করেই বলে ওঠে, ওখানেই দাঁড়ান সুগা ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। আসলে আমি এই বিয়েটা মেনে নিতে পারছি না, কারণ আমি একজনকে ভালোবাসি। কাকে ভালোবাসেন? আবার আমাকে নয় তো? আশ্চর্য, আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? কথাটা বলতে বলতেই তে পিছনে ফিরে দাঁড়ায়। ওর সামনে জঙ্কুকে দাঁড়িয়ে থাকতে দেখে তে একটু অবাক হয়। বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে যায়। আপনি আপনি এই রুমে কি করছেন? আপনি মনে হয় ভুল করে এই রুমে চলে এসেছেন। ওই পাশের রুমে জিমিন আছে, আপনি ওখানেই যান। কে বলেছে মিসেস জিয়ন আমি ভুল রুমে এসেছি? তা তখন যেন কি বলেছিলেন? আপনি কাকে যেন ভালোবাসেন, আবার বলুন তো। জঙ্কুক তের দিকে এক পা করে এগোতে থাকে আর কথাগুলো বলতে থাকে। সেটা দেখে তে এক পা করে পিছনে পেছাতে থাকে। তে পিছনে পেছাতে পেছাতে বেডের সাথে পা বেঁধে যায়। তখনই তের হাতে থাকা ছুরিটা বের করে জঙ্কুকের দিকে তাক করেই বলে, আর এক পাও এগোবেন না বলছি। তাহলে কিন্তু জঙ্কুক সত্যি সত্যি থেমে যায়। তবে জঙ্কুকের মুখে বাঁকা হাসি নিয়ে বেডের উপরে আরাম করে বসে। তে বুঝতে পারছে না এই বেটা খরগোশ কেন এমন করছে, রুম থেকে এখনো কেন বের হচ্ছে না। দেখুন, একটু পরে সুগা ভাইয়া এসে পড়বে, তাই আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হন। সুগা কেন এই রুমে আসতে যাবে? সে তো এখন তার বাসর ঘরে বাসর করছে। তের চোখ বিস্ময় বড় বড় হয়ে যায়। কি বলছে এইসব এই লোকটা? ও তো এইখানে, তাহলে সুগা বাসর করছে মানে এসব আপনি কি বলছেন? জঙ্কুক ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখেই বলে, যা বলেছি ঠিকই বলেছি মিসেস জিয়ন, আপনার বিয়ে সুগার সাথে হয়নি, বরং আমার সাথে হয়েছে। মানে? তের এমন অবাক চাহনি জঙ্কুকের কাছে খুব ভালো লাগছে, তাই তের দিকে তাকিয়ে মুচকি হেসেই বলে, মানে হলো আপনি অঙ্কে খুবই কাঁচা জানেন তো।
তা না হলে কেউ এমন ভুল করে? এতদিন আপনি যাকে বর ভেবে এসেছেন, আসলে সে আপনার বরই না। আসল বর তো আমি, আপনার জেহপ আঙ্কেলের ছেলে, জিয়ন জংকুক। না, হ্যাঁ মিসেস জিয়ন। আপনি জেহপ আঙ্কেলের ছেলে? জি হ্যাঁ মিসেস জিয়ন। তার মানে আমার বর বদল হয়ে গেছে। কথাটা বলতে বলতেই তে সেন্সলেস হয়ে পড়ে যায় বেডের উপরে। কিন্তু জংকুক একই জায়গায় বসে থাকে। সে একচুল পরিমাণেও জায়গা থেকে নড়ে না, আর একই জায়গায় বসে থেকেই বলে, আমি জানি মিসেস জিয়ন, আপনার কিছুই হয়নি। তের কোনো সারা শব্দ নেই, তে এখনো শুয়ে আছে। জংকুক সেটা দেখে আবারও মুচকি হেসেই বলে, মিসেস জিয়ন, আপনি কি নিচ থেকেই উঠে বসবেন, নাকি আমার জ্ঞান ফেরাতে হবে? আমি অবশ্যই এসব ভালো পারি। দুপুরের কথা মনে আছে তো? জংকুকের পুরো কথাটা শেষ হওয়ার আগেই তে ধরপড়িয়ে উঠে দাঁড়িয়েই বলে, আপনাকে কিছু করতেই হবে না, দেখেন আমার জ্ঞান ফিরেছে। জংকুক মুচকি হাসে, কারণ সে আগে থেকেই জানতো জিমিন আর কি ড্রামা করে, তার থেকেও তে বেশি ড্রামা করতে জানে। গুড গার্ল। হঠাৎ জংকুক বেড থেকে নেমে শার্টের বোতাম খুলতে শুরু করে, আর এক পা করে তের দিকে আগাতে শুরু করে। সেটা দেখে তে একটু ঘাবড়ে যায় আর পিছনে পেছাতে থাকে। তে এখন কি করবে, কোন দিকে যাবে, জংকুকের দিকে তাকাবে না চোখ সরিয়ে নেবে, কিছুই বুঝতে পারছে না। কি কি করছেন কি আপনি? কেন, তোমার ইচ্ছেই তো পূরণ করছি। আমার ইচ্ছে মানে? যে মেয়ে ডার্ক রোমান্স বই পড়ে সে ততটাও অবুঝ নয় মিসেস জিয়ন। তের পিঠ দেয়ালে ঠেকে যায়, চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে যায়, আর জংকুকের দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতেই বলে, আপনি কি করে জানলেন যে আমি ডার্ক রোমান্টিক বই পড়ি? সেটা না হয় পরেই বলি, আগে বলুন এটার মানে কি? জংকুক তার প্যান্টের পকেট থেকে একটা কাগজ বের করে তের সামনে ধরে। তেও সেই দিকে তাকায়, আর সাথে সাথে তার মনে পড়ে যায় সেই দিনের কথা, যে দিন রাতে ভুল করে জংকুকের রুমে এসেছিল। রাতে যা হবার কথা তা তো হয়ে গেছে, কিন্তু পরের দিন সকালবেলা তে আবারও জংকুকের রুমে আসে। তবে রুমে আসার আগে দরজায় নক করে, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে তে এই সুযোগে রুমের ভিতরে চলে আসে। জংকুককে রুমের ভিতরে না দেখতে পেয়ে চুপি চুপি পড়ার টেবিলের কাছে আসে। তে তার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে খুশি মনে যেতেই নিচ্ছিল, পিছনে ঘুরতে না ঘুরতেই কিছু একটা সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নাই। ঠিক তখনই বলিষ্ঠ একটা হাত এসে তেকে টান দিয়ে তার বুকের সাথে জড়িয়ে ধরে। তের হাত পড়ে যায় জংকুকের উদাম বুকে। জংকুক মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে, পরনো শুধু তোয়ালে ছিল, যার কারণে তের হাত এসে পড়ে জংকুকের উদাম বুকে। তাই তের হাত পড়তেই জংকুকের হার্টবিট ফাস্ট হয়ে যায়, আর সাথে তেরও হার্টবিট ফাস্ট হয়ে যায়। দুজনেরই একই অবস্থা, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎই জংকুক বলে ওঠে, ম্যাডাম, এমন ভাবে পরপুরুষের দিকে তাকিয়ে থাকা, তাকে স্পর্শ করা ঠিক না। জংকুকের কথায় তের ঘুর ভেঙে যায়। জংকুককে ছেড়ে দিয়ে রুম থেকে যেতে যেতেই বলে, সরি। তে দৌড়ে নিজের রুমে এসে জংকুককে যেভাবে দেখেছিল ঠিক তেমনই ছবি এঁকেছে, তবে ফেসটা এঁকেছে খরগোশের মতো, আর বডিটা ঠিকঠাকই এঁকেছিল। তের সব কথা মনে পড়তেই লজ্জা পেয়ে যায়, আর মনে মনেই বলে, তে তুই আজ শেষ। কি হলো মিসেস জিয়ন, বলুন এসব কি? আমার ফেসটা দেখতে কি, কিন্তু আমার বডিটা তো ঠিকঠাকই এঁকেছেন, তবে ফেসটা খরগোশের মতো কেন এঁকেছেন? আবার পাশেও লিখেছেন। প্লিজ ওটা আপনি পড়বেন না, কাগজটা আমাকে দিয়ে দিন। এই বলিতে জংকুকের হাত থেকে কাগজটা টান দিয়ে নিতে চায়, তবে তার আগেই জংকুক কাগজটা সরিয়ে ফেলে, আর তের দিকে তাকিয়ে মুচকি হেসেই বলে, আপনার কি মনে হয় মিসেস জিয়ন, এটা এখনো পড়া বাকি আছে? তে লজ্জায় লাল হয়ে যায়, নিজের মুখটা কোথায় লুকাবে বুঝতে পারছে না। মুখটা দেখতে ঠিক খরগোশের মতো, আর বডিটা মাশাআল্লাহ আমার স্বপ্নের নায়কের মতো, হট অ্যান্ড সেক্সি। ইস, যদি আর একটাবার ছুঁয়ে দিতে পারতাম। এটাই লেখা আছে, তাই তো? কথাটা বলেই জংকুক তের দিকে তাকিয়ে মিটে মিটে হাসে, আর এই দিকে তে লজ্জায় যেন আরো লাল হয়ে যাচ্ছে। সে মুখটা কোথায় লুকাবে যেন জায়গায় খুঁজে পাচ্ছে না, শুধু এইদিকে ওইদিকে চোখ ঘোরাচ্ছে। এখন তো আমি তোমার কাছেই আছি, একদম কাছে। এখন ছুঁয়ে দাও, এই পুরো জীবন জগৎটাই তো তোমার, তাই তোমার যা ইচ্ছে করতে পারো, আমি বাধা দেব না বউ। জংকুকের মুখে বউ ডাকটা শোনা মাত্রই যেন তের পুরো শরীরে শিহরণ জেগে ওঠে। তে তার শাড়ির আঁচল খামচে ধরে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে। তের এমন নাজেহাল অবস্থা দেখে জংকুক তের আরো একটু কাছে এসে কানের কাছে ফিসফিস করেই বলে, যারা ডার্ক রোমান্টিক বই পড়ে তাদের যে এত লজ্জা থাকে তা তো না দেখলে বুঝতেই পারতাম না। জংকুকের মুখে আবারও ডার্ক রোমান্টিক বইয়ের কথা শুনে তে চোখ খুলে তাকায়। এই বইগুলো আপনি কোথায় পেলেন?
আমি তো ওগুলো খাটের নিচে লুকিয়ে রেখেছিলে তাই তো, কিন্তু তুমি হয়তো জানো না আমি এই রুমে আসার প্ল্যান কেন করেছি। তে অবাক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে, ও তো কিছুই বুঝতে পারছে না। প্ল্যান মানে? জি ম্যাডাম, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আপনি সুগাকে আপনার জেহপ আঙ্কেলের ছেলে ভেবেছেন। তে কি বলবে কিছু বুঝতে পারছে না, ও শুধু জঙ্কুকের দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। জঙ্কুক সেটা থেকে বাঁকা হেসে আবারও বলে, প্রথম যেদিন তোমাকে দেখেছি পাগলি রূপে সেই দিনই আমি তোমার প্রেমে পড়েছি মিসেস জিওন। হ্যাঁ, এটাই সত্যি। সে সেই দিন থেকেই তের প্রেমে পড়ে, আর তারপর থেকেই জঙ্কুক তের সবকিছুর খেয়াল রাখতে শুরু করে। তের কথা বলা, চালচরণ, রাগ, দুষ্টুমি, হাসি, আর তে যে সুগাকে জেহপের ছেলে ভেবেছে সেটাও জঙ্কুক বুঝতে পারে। যেদিন তে সুগার ভাতের মধ্যে মরিচ মিশিয়ে দিয়েছিল সেটা জঙ্কুক সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। আর তারপরে জঙ্কুকের কাছে সব ক্লিয়ার হয়ে যায়। এরপর থেকেই তের প্রতিটা পদক্ষেপে জঙ্কুক নজর রাখতে শুরু করে। অবশ্য সুগা অনেকবার তেকে এই ব্যাপারটা বলতে চেয়েছে, কিন্তু জঙ্কুক বলতে দেয়নি, এবং কি বলেছে ওদের সাথে তালে তাল মিলাতে। জঙ্কুক প্ল্যান করেই তের রুমে আসে যাতে তের পছন্দ অপছন্দ সব ব্যাপারে জানতে পারে। জঙ্কুক চেয়েছিল তেকে আরো সময় দিতে, কিন্তু বেগমকে দেখে জঙ্কুকের রাগ উঠে যায়, আর তার মা আয়ু বেগমকে ডেকেই বলে আজই সে তেকে বিয়ে করতে চায়। সবাই রাজিও হয়ে যায়, কারণ জঙ্কুক এই প্রথম কোনো মেয়েকে পছন্দ করেছে দেখে। এদিকে আয়ু বেগম যখন জিমিনকে দেখতে পায় তখন তার পছন্দ হয়ে যায় সুগার জন্য। সেটা জিন বেগমকে জানালে সেও রাজি হয়, আর সুগাকে জিজ্ঞাসা করা হয় তেকে জঙ্কুকের বউ হিসেবে পছন্দ হয়েছে কিনা। আবার জঙ্কুককেও জিজ্ঞাসা করা হয় জিমিনকে সুগার বউ হিসেবে পছন্দ হয়েছে কিনা। দুজনেই হ্যাঁ বলে। এরপরে ওদের বিয়ে একই দিনে একই সাথেই দেওয়া হয়। কি বুঝলেন ম্যাডাম? আপনি যদি চলেন পাতায় পাতায় তাহলে আমি চলি আপনার শিরায় শিরায়। আর সেদিন যেন কি বলেছিলেন, আপনার মন পাবে কিন্তু দেহ পাবে না। তাহলে কান খুলে শুনে রাখুন ম্যাডাম। কথাটা বলেই জঙ্কুক তের কোমরে হাত দিয়ে টান দিয়ে নিজের সাথে মিশিয়েই বলে, শুধু তোমার দেহ না, তোমার মন, এই ঠোঁট, সবকিছুই জিয়ন জঙ্কুকের নামে লেখা। তোমার সবকিছুই আমার, শুধু আমার। তে থরথর করে কাঁপছে জঙ্কুকের এমন স্পর্শে। এই প্রথম কোনো পুরুষ ওর এত কাছে এসেছে, তার সাথে কাঁপছে তার ঠোঁট দুটো। সেই কাঁপা কাঁপা ঠোঁটে, সেই কাঁপা কাঁপা কণ্ঠেই বলে ওঠে, তার মানে সেদিন দরজার সামনে আপনি ছিলেন? জি ম্যাডাম, আমি ছিলাম। তে এখন কি করবে কি বলবে বুঝতে পারছে না। জঙ্কুক যে ওকে এভাবে নজরে নজরে রেখেছে সেটা তো তে কখনো বুঝতেই পারেনি। হঠাৎ জঙ্কুক তেকে কোলে তুলে নেয়। তে চমকে যায়, জঙ্কুকের গলা শক্ত করে আঁকড়ে ধরেই বলে, কি কি করছেন কি আপনি? জঙ্কুক তেকে কোলে করে নিয়ে এসে বেডের উপরে শুয়ে দিয়ে তের উপরে ঝুঁকে তের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এসেই বলে, তখন তো স্ট্রবেরি টেস্টটা ভালোভাবে নিতে পারিনি বউ, তাই এখন পুরো ফ্লেভারটা একসাথেই নিব। জঙ্কুক আর 1 মিনিট সময় নষ্ট করে না, আর তেকেও কিছু বলার সময় দেয় না। আঁকড়ে ধরে তের ঠোঁট। জঙ্কুক পাগলের মতো তেকে কিছু থাকে। অনেকক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছে, কিন্তু এখন আর পারছে না। প্রায় 20 মিনিট করার পরে জঙ্কুক তের ঠোঁট দুটো ছেড়ে দেয়। শার্টের বোতাম খুলতে খুলতেই বলে, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ তে। হু টোল্ড ইউ টু কন্ট্রোল মি? I am your wife, so you really give me permission? That means you love me too? Yes, Jungkook, I love you too. I love you so much, Tae. I love you so much. Jungkook.